আচ্ছা, আজকে আমরা দেখব নন কনকারেন্ট কোপ্ল্যানার ফোর্স সিস্টেমের ফ্রেম অ্যানালাইসিস এবং আ তোমাদের হচ্ছে ফ্লেক্সিবল কর্ড ২ টা চ্যাপ্টার সম্বন্ধে দেখব আজকে। তার মধ্যে ১ম এ শুরু করতেছি আমরা ফ্রেম অ্যানালাইসিস। ফ্রেম অ্যানালাইসিস বুঝতে গেলে আমাদের ফার্স্ট এ জানতে হবে ফ্রেম কি জিনিস? ফ্রেম সম্বন্ধে জানতে গেলে আমাদের ট্রাস সম্বন্ধে জানতে হবে। ট্রাস সম্বন্ধে আমরা অলরেডি পড়ে আসছি। আর ফ্রেম হচ্ছে যে ট্রাসের মতোই দেখতে অ্যা এক ধরনের আ আ কম্পোনেন্ট সিস্টেম। অনেকগুলো মেম্বারের সাপেক্ষে অনেকগুলো মেম্বারের কম্বিনেশনে জয়েন্টের মাধ্যমে হয়ে থাকে। তবে কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো আমি বলে যাচ্ছি। তোমরা নোট ডাউন করে রাইখো। ট্রাসের সাথে মিলায় রাইখো। তোমরা ট্রাস যেহেতু দেখো নাই আমি তোমাদেরকে এবার জিজ্ঞাসা করব না। আমি সিরিয়ালি পড়ায় যাব। যা বুঝার আছে তোমরা বুঝে নিও। আ সেটা হচ্ছে ট্রাসে প্রত্যেকটা ক্ষেত্র তৈরি হইতো ট্রায়াঙ্গেল। এখানে ট্রায়াঙ্গেল ছাড়া রেক্টেঙ্গেল, ট্রাপিজিয়াম অনেক কিছু তৈরি হইতে পারে। এটা হচ্ছে ১ম পার্থক্য। আর 2nd পার্থক্য হচ্ছে ট্রাসে প্রত্যেকটা মেম্বারেই 2 ফোর্স মেম্বার ছিল। আর ফ্রেমে প্রত্যেকটা মেম্বার 2 ফোর্স মেম্বার থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরে হচ্ছে আ ট্রাসে অলওয়েজ জয়েন্টে ফোর্স থাকতো। মেম্বারের মাঝামাঝি পজিশনে বা মেম্বারের আ অন্য কোনো জায়গায় ২ প্রান্তে ছাড়া অন্য কোনো জায়গায় ফোর্স থাকতো না, জয়েন্টে ছাড়া। আ কিন্তু আমরা ফ্রেমে দেখতেছি জয়েন্টে ছাড়াও ফোর্স আছে। আর হচ্ছে ফ্রেমে আরেকটা জিনিস হচ্ছে, ফ্রেমে হচ্ছে যদি একই লাইন বরাবর ২ টা মেম্বার থাকে, যেমন আমরা ট্রাসের ক্ষেত্রে ধরতাম A থেকে B পর্যন্ত একটা মেম্বার, B থেকে C পর্যন্ত আরেকটা মেম্বার। কিন্তু ফ্রেমের ক্ষেত্রে আ যেহেতু এবি মেম্বার এবং বিসি মেম্বার একই লাইন বরাবর আছে, আসলে এবি মেম্বার এবং বিসি মেম্বার আলাদা মেম্বার না হইয়ে একই মেম্বার হবে ফ্রেমের ক্ষেত্রে। ট্রাসের ক্ষেত্রে আলাদা মেম্বার ছিল যেটা আ ফ্রেমের ক্ষেত্রে আলাদা মেম্বার না হইয়ে একই মেম্বার হবে। তাহলে সেই হিসেবে আ টোটাল ফ্রেমে মেম্বার থাকতেছে A থেকে C পর্যন্ত একটা মেম্বার, আ D থেকে F পর্যন্ত একটা মেম্বার, B থেকে E পর্যন্ত একটা মেম্বার, C থেকে F পর্যন্ত আরেকটা মেম্বার। টোটাল মেম্বার আছে A থেকে C পর্যন্ত একটা, D থেকে F পর্যন্ত একটা, B থেকে E পর্যন্ত একটা, C থেকে F পর্যন্ত একটা। টোটাল ৪ টা মেম্বার। ৪ টা মেম্বারের মধ্যে 2 ফোর্স মেম্বার যদি চিন্তা করি আমি, 2 ফোর্স মেম্বার যদি চিন্তা করি তাহলে SC মেম্বার 2 ফোর্স মেম্বার কিনা চিন্তা করতে হবে। তারপরে DF মেম্বার 2 ফোর্স মেম্বার কিনা চিন্তা করতে হবে। তারপরে BE মেম্বার 2 ফোর্স মেম্বার কিনা চিন্তা করতে হবে। আর না হলে CF মেম্বার 2 ফোর্স মেম্বার কিনা চিন্তা করতে হবে। এই ৪ টা মেম্বারের মধ্যে 2 ফোর্স মেম্বার কোনগুলো সেগুলো আমরা চিন্তা করব। তার মধ্যে আমি ফার্স্ট এ শুরু করি AC মেম্বার। আ AC মেম্বারের মধ্যে আ A তে জয়েন্ট আছে সেজন্য A তে ফোর্স থাকবেই। B তে জয়েন্ট আছে সেজন্য B তেও ফোর্স থাকবে। জয়েন্ট থাকলে ফোর্স থাকবে এগুলো আগে আলোচনা করে আসছিলাম আমি। আর C যেহেতু জয়েন্ট আছে C তেও ফোর্স থাকবে। তাছাড়া C জয়েন্টে এক্সট্রা ভাবেও একটা ফোর্স দেয়া আছে। তাহলে বোঝা যাচ্ছে ফোর্স থাকবে A তে, B তে এবং C তে। কিন্তু AC মেম্বার 2 ফোর্স মেম্বার হইতে গেলে শুধু A জয়েন্ট এবং C জয়েন্টে ফোর্স থাকা উচিত ছিল। B জয়েন্টে কোনো ফোর্স থাকা উচিত ছিল না। কিন্তু যেহেতু বি জয়েন্টে ফোর্স থাকবে সেহেতু এসি মেম্বার 2 ফোর্স মেম্বার হবে না। তারপরে আসতেছে ডিএফ মেম্বার। ডিএফ মেম্বারে ডি জয়েন্টে ফোর্স কাজ করবে, এফ জয়েন্টে ফোর্স কাজ করবে, ই জয়েন্টে ফোর্স কাজ আ করবে। কিন্তু ই জয়েন্ট প্রান্তে না হওয়ার কারণে ডিএফ মেম্বারের তাহলে ডিএফ মেম্বারে 2 ফোর্স মেম্বার হবে না। তারপরে হচ্ছে বিই মেম্বার। বিই মেম্বারের বি তেও ফোর্স কাজ করবে যেহেতু জয়েন্ট আছে, ই তেও ফোর্স কাজ করবে যেহেতু জয়েন্ট আছে। আবার হচ্ছে বিই মেম্বারের মাঝামাঝি কোনো এক জায়গায় প্রান্তে ছাড়া এক্সট্রা একটা ফোর্স আছে 100 পাউন্ড সেজন্য বিই মেম্বারও 2 ফোর্স মেম্বার হবে না। এবার আসতেছে সিএফ মেম্বার। সিএফ মেম্বারের সি তেও জয়েন্ট আছে, এফ এও জয়েন্ট আছে। সেজন্য সি তেও ফোর্স কাজ করবে, এফ ও ফোর্স কাজ করবে। আর তাছাড়াও সি জয়েন্টেও এক্সট্রা ভাবে একটা ফোর্স দেয়া আছে, এফ জয়েন্টেও একটা এক্সট্রা ভাবে ফোর্স দেয়া আছে। তাহলে সি জয়েন্টেও ফোর্স কাজ করবে, এফ জয়েন্টেও ফোর্স কাজ করবে। আর হচ্ছে মাঝামাঝি কোনো জায়গায় ফোর্স নাই। তাহলে একমাত্র সিএফ মেম্বারে হচ্ছে আমাদের এই ফ্রেমটার জন্য 2 ফোর্স মেম্বার। আর ট্রাস আমরা দেখছিলাম প্রত্যেকটা মেম্বারেই 2 ফোর্স মেম্বার হয়। আর ফ্রেমে আমরা দেখতেছি 2 ফোর্স মেম্বার হইতেও পারে, নাও হইতে পারে।
ফুল ট্রাসের মধ্যে একটাও টু ফোর্স মেম্বার না থাকতে পারে, অথবা একাধিক টু ফোর্স মেম্বার থাকতে পারে, অথবা একটাও থাকতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। তো গেল। তো এখানে একটা ফ্রেম সিস্টেম দেখানো হয়েছে। এই ফ্রেম সিস্টেমে কোয়েশ্চেনটা একটু পরে দেখি। 2 হরাইজন্টাল মেম্বারস আছে। একটা হচ্ছে এসই এন্ড ডিএফ, এবং একটা ভার্টিক্যাল মেম্বার আছে বিই, এবং একটা ইনক্লাইন মেম্বার আছে সিএফ। তাহলে টোটাল মেম্বার ছিল 4টা। সে 4টার ডেসক্রিপশন দিল, কোনটা হরাইজন্টাল, কোনটা ভার্টিক্যাল, কোনটা ইনক্লাইন্ড আছে সেটা লিখে দিছে। অল দ্য মেম্বারস হ্যাভ বিন অ্যাজিউমড টু বি ওয়েটলেস। প্রত্যেকটা মেম্বারকেই ওয়েটলেস হিসেবে ধরা হয়েছে। আইডেন্টিফাই দ্য টু ফোর্স মেম্বার অর মেম্বারস। একটা হইলে মেম্বার হবে, একাধিক হইলে মেম্বারস হবে। তো আইডেন্টিফাই দ্য টু ফোর্স মেম্বার, আইডেন্টিফাই করলাম কি, আমাদের টু ফোর্স মেম্বার হচ্ছে অনলি সিএফ এবং একটা, এবং সেটার নাম হচ্ছে সিএফ। সিএফ হচ্ছে টু ফোর্স মেম্বার। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটার আনসার আমরা পেয়ে গেছি। তারপরে হচ্ছে ট্রাসে প্রত্যেকটা জয়েন্ট, যেমন পিন জয়েন্ট ছিল, পিন জয়েন্ট মানে দুইটা রিয়েকশন হিসেবে থাকবে, বা পিন সাপোর্ট হইলেও যাতে দুইটা রিয়েকশন হিসেবে থাকে। হিন সাপোর্ট আর পিন সাপোর্ট একই কথা, পড়ায় আসছিলাম আমি। তাহলে সেই হিসেবে আমাদের এ জয়েন্ট এবং ডি জয়েন্ট, এ সাপোর্ট এবং ডি সাপোর্ট, যেহেতু এখানেও পিন জয়েন্টের মতো, এই দুইটা সাপোর্ট এ এবং ডি হচ্ছে, এ এবং ডি হচ্ছে সাপোর্ট, বাট বি, ই, এফ আর সি হচ্ছে জয়েন্ট। জয়েন্ট আর সাপোর্টের মধ্যে পার্থক্য হচ্ছে আহ পুরা ফ্রেমটা সাপোর্টের সাথে এ এবং ডি জয়েন্ট দ্বারা আটকানো, সেজন্য এই জয়েন্ট গুলো সাপোর্ট হিসেবে কাজ করবে। এ জয়েন্ট এবং ডি জয়েন্টটা সাপোর্ট হিসেবে কাজ করবে। সেহেতু এ জয়েন্টেও সাপোর্ট রিঅ্যাকশন থাকবে, ডি জয়েন্টেও সাপোর্ট রিঅ্যাকশন থাকবে। যেহেতু একটা পিন জয়েন্ট বা হিঞ্জ জয়েন্ট, সেগুলো সাপোর্ট হিসেবে, পিন সাপোর্ট বা হিন সাপোর্ট হিসেবে কাজ করবে। তাহলে সাপোর্টে কাজ করবে দুইটা রিঅ্যাকশন, একটা হরাইজন্টাল রিঅ্যাকশন এবং একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন। ডি জয়েন্টেও কাজ করবে দুইটা রিঅ্যাকশন, একটা হরাইজন্টাল রিঅ্যাকশন এবং একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন। সেই দুইটা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল আমি এরকম ধরতে পারি, অথবা বামে এবং উপরে ধরতে পারি। মানে ডিরেকশনটা তোমরা তোমাদের মতো করে জিম করে নিতে পারো। এটা হরাইজন্টাল, এটা ভার্টিক্যাল। তাহলে একইভাবে আমাদের বের করতে বলছে কি 2 নাম্বার ইয়েতে, ক্যালকুলেট দ্য কম্পোনেন্ট অফ পিন রিঅ্যাকশন এট এ। আমি যদি এটাকে এক্স আর এটাকে যদি এ ওয়াই আর এটাকে যদি ডিএক্স, হরাইজন্টালটাকে, আর উপরেরটাকে যদি ডিওয়াই ধরি, তাহলে তোমাকে বের করতে বলছে ক্যালকুলেট দ্য কম্পোনেন্ট অফ দ্য পিন রিঅ্যাকশন এট এ। জয়েন্টের পিন রিঅ্যাকশন গুলো বের করতে বলছে। মানে তোমাকে বের করতে বলছে এক্স এবং এ ওয়াই, এক্স এবং এ ওয়াই এই দুইটা কম্পোনেন্ট বের করতে বলছে, মানে ভ্যালু সহ উইথ ডিরেকশন। and determine the axial force of the two force member in the two force member। এখানে axial force ছিল শুধু সিএফ, তাহলে সিএফ মেম্বারের টু ফোর্স মেম্বার বের করতে বলছে। এত দূরে কারো কোনো কনফিউশন আছে কিনা বল? পুরো কোয়েশ্চেনে কারো কোনো কনফিউশন আছে কিনা? নাই স্যার। ওকে, কেউ যেহেতু কিছু বলতেছে না, আমি কনফিউশন নাই ধরে আগাই যাচ্ছে। এখানে দেখো, দ্য কোয়ান্টিটি অফ টু ফোর্স মেম্বার ছিল ইন দিস ফ্রেম একটা, এবং সেটা হচ্ছে সিএফ। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার শেষ হয়েছিল। তারপরে হচ্ছে অঙ্কটা শুরু কিভাবে করবো, মেইন অঙ্ক শুরু কিন্তু আসলে 2 নাম্বার এবং 3 নাম্বার পয়েন্ট থেকে। তাহলে 2 নাম্বার পয়েন্টে এবং 3 নাম্বার পয়েন্টে যাইতে গেলে আমাদের ফার্স্টে এই কম্পোনেন্ট গুলো বসাইতে হবে, এক্স ওয়াই এবং ডিএক্স ডিওয়াই বসাবো। এবং বসানোর পরে এখানে যে ইনক্লাইন্ড ফোর্সটা ছিল সেটাকেও কম্পোনেন্টে ভাগ করে লিখবো। এই ইনক্লাইন্ড ফোর্সকে কিভাবে কম্পোনেন্টে ভাগ করতে হয় আমি আগের ক্লাসে পড়াই আসছি, একটু দেখে নিও। আমি নতুন করে আর পড়াবো না। তাহলে এই 500 পাউন্ডকে আমি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টে ভাগ করলাম। আহ সেটা হচ্ছে হরাইজন্টাল আসছে 400 পাউন্ড ডান দিকে, এবং ভার্টিক্যালি আসছে 300 পাউন্ড নিচের দিকে সি পয়েন্টে। আর হচ্ছে আরেকটা জিনিস করা হয়েছে, টোটাল ডিস্টেন্স দেওয়া ছিল, টোটাল ভার্টিক্যাল ডিস্টেন্স দেওয়া ছিল 5 ফিট।
দেওয়া ছিল, তার মধ্যে এই ডিস্টেন্স যদি 2 ফিট হয় তাহলে এই ডিস্টেন্সটা হবে 3 ফিট সেন্টার টু সেন্টার পর্যন্ত। এই ডিস্টেন্সটা হবে 3 ফিট। এটা এক্সট্রা করা হয়েছে। তাহলে এই জায়গায় কম্পোনেন্টটা ভাগ করা হয়েছে, এই জায়গায় কম্পোনেন্ট গুলো প্রোভাইড করা হয়েছে x, y এবং dx, dy এবং এই জায়গার ডিসটেন্সটা লিখা হয়েছে। এই নতুন ভাবে ফিগারটা এই জায়গায় করা হলো। ফিগারটা হচ্ছে ওইটাই। এই কম্পোনেন্ট গুলো দেয়া হয়েছে, এটাকে কম্পোনেন্টে ভাগ করা হয়েছে এবং এই ডিসটেন্সটা লেখা হয়েছে। এখন আমরা জানি পুরা ফ্রেমটা নিয়ে কাজ করলে তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হবে ৩টা। তাই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ৩টা ইউজ করলাম। একটা হচ্ছে ডি জয়েন্টের সাপেক্ষে বা ডি সাপোর্টের সাপেক্ষে মোমেন্টের ফর্মুলা ইউজ করলাম। তারপরে হচ্ছে সামেশন অফ এফএক্স ইউজ করলাম এবং সামেশন অফ এফওয়াই ইউজ করলাম। এই ইকুয়েশন ইউজ করে এই ৩টে ইকুয়েশন সলভ করে আমরা আসলে এক্স এর ভ্যালুটা পাবো। এক্স এর ভ্যালু আমাদের আসছে -1500। তার মানে এক্স আমি ডান দিকে জিম করছিলাম, এটা ডান দিকে হবে না, এটা হবে আসলে বাম দিকে। সেজন্য এটা বাম দিকে লেখা হইলো। এবং এক্স এবং ওয়াই কিন্তু আমাদের ২ নাম্বার কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট ছিল। পিন রিঅ্যাকশন এট এ সেটাই আমাদের বের করতে বলছিল। তার মধ্যে আমরা এক্স বের করছি, ওয়াই এখনো বের করিনি। তাহলে পার্শিয়ালি আমাদের ২ নাম্বার কোয়েশ্চেনের আনসার কিন্তু বের হইছে। পার্শিয়ালি বের হইছে, যদিও এটা ফাইনাল না এখনো। আ এক্স এর ভ্যালুটা বের হইছে। এক্স টা ফাইনাল, ওয়াই টা এখনো বের হয়নি। তারপরে সামেশন অফ এফএক্স করে আ আমরা এক্স এর ভ্যালু এখানে বসায় দিলে এক্স এর ভ্যালু এখানে কত বসাবো? বলো দেখি। 1500 নেগেটিভ মাইনাস 1500 মাইনাস 1500 স্যার। -1500 বসাইতে জি হবে। তাহলে ডিএক্স এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে যে 1000, 1000 টা পজিটিভ আসছে। তার মানে আমি ডান দিকে জিম করছিলাম ডিএক্স এর ভ্যালু, অতএব এটা ডান দিকেই থাকবে। গেল। তারপরে সামেশন অফ এফওয়াই করলাম। সামেশন অফ এফওয়াই করলে ওয়াই প্লাস ডিওয়াই এর একটা ইকুয়েশন আসবে। কিন্তু এখানে ওয়াই ও জানি না, ডিওয়াই ও জানি না। যদি যেকোনো একটা জানতাম তাহলে এই ইকুয়েশনে যেকোনো একটা বসায় দিয়ে বাকিটা বের করে নিতে পারতাম। কারণ হচ্ছে ৩টা ইকুয়েশন বাট আমাদের আননোন হচ্ছে ৪টা এক্স, ওয়াই, ডিএক্স, ডিওয়াই, সেজন্য আমরা আসলে সলভ করতে পারতেছি না। তাহলে স্টেপ হিসেবে যদি ভাগ করি, প্রথম স্টেপটা হচ্ছে যে চিত্রটাকে রিঅ্যারেঞ্জ করে নিয়ে ফিগার রিঅ্যারেঞ্জমেন্ট। ফিগার রিঅ্যারেঞ্জমেন্ট এর মধ্যে আবার কি, কি আছে? সেটা হচ্ছে রিঅ্যাকশন গুলো প্রোভাইড করা। তারপরে হচ্ছে কোনো ইনক্লাইন ফোর্স থাকলে ইনক্লাইন ফোর্স গুলোকে কম্পোনেন্টে ভাগ করা, আলাদা করে নেয়া। তারপরে হচ্ছে ডিসটেন্স, কোনো কিছু মিসিং থাকলে ডিসটেন্স গুলো বের করে নেয়া। এই ফার্স্ট স্টেপ হচ্ছে ফিগারটাকে সিম্পলিফাই করে আঁকা। ২ নাম্বার হচ্ছে ইকুইলিব্রিয়াম ৩টা ইকুয়েশন ইউজ করা। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ৩টা, ইকুইলিব্রিয়াম 3 ইকুয়েশন ইউজ করা। গেল। তারপরে হচ্ছে ৩ নাম্বার কাজ হবে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা। ফ্রি বডি ডায়াগ্রাম কার আঁকতে হবে একটু ভালো মতো শুনবা। এই জায়গায় একটা ট্রিক্স আছে, এটা মাথায় না থাকলে অঙ্ক করতে পারবা না। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গেলে কোনটা রাখতে হবে সেটার একটা ট্রিক্স, কিভাবে আঁকতে হবে সেটার একটা ট্রিক্স। ২টা পার্ট আছে এখানে, ২টা সাবডিভিশন আছে। একটা হচ্ছে যে কোনটা রাখতে হবে, মানে হুইচ ওয়ান। ফার্স্টটা হচ্ছে যে হুইচ ওয়ান রাখতে হবে, কোনটা রাখতে হবে। তারপরে ২ নাম্বার হচ্ছে কিভাবে আঁকতে হবে। তাহলে কোনটা রাখতে হবে সেটা দেখি ফার্স্টে। সেটা হচ্ছে ফার্স্টে অলওয়েজ মনে রাখবা সাপোর্ট থেকে শুরু করতে হবে। তাহলে সাপোর্ট থেকে শুরু করতে গেলে সাপোর্টের জয়েন্ট কি, কি? এ আর ডি স্যার। এ আর ডি। এবার আরেকটা পয়েন্ট আছে, কোত্থেকে শুরু করবে সেটা হচ্ছে এ আর ডি থেকে শুরু করব। সাপোর্ট থেকে শুরু করতে হবে। গেল। এরপরে হচ্ছে সাপোর্টের জয়েন্টের সাপেক্ষে শুরু করবা নাকি মেম্বারের সাপেক্ষে শুরু করবা সেটা ডিপেন্ড করবে সাপোর্টের সাথে কানেক্টেড মেম্বারটা কি টু ফোর্স মেম্বার নাকি নন টু ফোর্স মেম্বার তার উপর। যদি টু ফোর্স মেম্বার হয় তাহলে আমরা জয়েন্ট দিয়ে শুরু করব,
আর যদি টু ফোর্থ মেম্বার না হয় তাহলে মেম্বার দিয়ে শুরু করব। তাইলে আমি সাপোর্ট থেকে শুরু করব। সাপোর্ট হচ্ছে এ এবং ডি। তাহলে এর সাথে কানেক্টেড মেম্বারটার নাম কি? জয়েন্টের সাথে কানেক্টেড মেম্বারটার নাম কি? এবি এবি মেম্বার। আর অন্য কেউ? এসি এসি মেম্বার। অন্য কেউ? সি আরেকজন বলো। স্যার এসি। এসি। এবি হবে না, কিন্তু এবি কোনো মেম্বার নাই এখানে। আমি তোমাদের ফার্স্টেই বলে আসছি। এটা ট্রাসের মতো না। আমরা ট্রাসের সাথে গোলাই মিলন আবার। হ্যাঁ, এ থেকে সি পর্যন্ত একটাই মেম্বার। তাহলে এসি মেম্বার হচ্ছে একটা জয়েন্টের সাথে কানেক্টেড মেম্বার। তাহলে এই এসি মেম্বারটা টু ফোর্স মেম্বার নাকি নন টু ফোর্স মেম্বার? নন টু ফোর্স মেম্বার। নন টু ফোর্স মেম্বার। নন টু ফোর্স মেম্বার হইলে মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। আর যদি টু ফোর্স মেম্বার হইতো তাহলে জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হইতো। যদি টু ফোর্স মেম্বার হইতো তাহলে জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হইতো। আর যেহেতু নন টু ফোর্স মেম্বার সেহেতু মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে এখন। তাহলে মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে মানে কোন মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে? এসির। এসি মানে জয়েন্টে যে মেম্বারটা কানেক্টেড তার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। যদি এসি মেম্বারটা টু ফোর্স মেম্বার হইতো তাহলে কার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হতো? স্যার সির। জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে এই হতো। জয়েন্ট। অলওয়েজ বলছি কিন্তু এ থেকে শুরু। স্যার এস সলভ করে তুমি সি তে যাইতে পারবা বা বি তে যাইতে পারবা। আগে এ সলভ করে যাইতে হবে। কিন্তু যদি মেম্বার টু ফোর্স মেম্বার না হয় তাহলে তো মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে জয়েন্টের সাথে যে মেম্বারটা কানেক্টেড সেটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে আমাদের কোনটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে? জয়েন্টের নাকি মেম্বারের? মেম্বারের স্যার। মেম্বারের। কোন মেম্বারের? এসি মেম্বার। এসি মেম্বারের। সেটা তো এ সাপোর্ট থেকে চিন্তা করলা। আর যদি ডি সাপোর্ট থেকে চিন্তা করি? স্যার ডিএফ। ডিএফ মেম্বার। ডিএফ মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। সেই দুইটার ফ্রি বডি ডায়াগ্রাম এবার সিলেকশন হয়ে গেল আমাদের। আমি যদি এ থেকে শুরু করি এসি মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। যদি ডি থেকে শুরু করি ডিএফ মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। এবার হচ্ছে কিভাবে আঁকতে হবে, হুইচ ওয়ান আঁকতে হবে সেটা আমরা পেয়ে গেছি। ফার্স্ট পয়েন্ট শেষ। এবার আসি সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কিভাবে আঁকতে হবে। ফার্স্টে যদি আমি এসি মেম্বারটা আঁকি তাহলে সি জয়েন্টে কাজ করতেছে কি কি? 300 নিচের দিকে, 400 ডান দিকে, এই দুইটা প্রোভাইড করে দিব। তারপরে হচ্ছে এ জয়েন্টে কাজ করতেছে কি কি? এ জয়েন্টে কি কি কাজ করতেছে? গিভেন ফোর্স, রিঅ্যাকশন, ইন্টারনাল ফোর্স সবকিছুই আসতে হবে। গিভেন ফোর্স কোন জয়েন্টে আছে বলো দেখি? এ, বি আর সি এর মধ্যে। সিতে। সিতে। গিভেন ফোর্স আছে সি তে, মানে কোশ্চেনে গিভেন আছে ফোর্সটা। আর রিঅ্যাকশন ফোর্স আছে কোন জয়েন্টে? এতে এতে। আর ইন্টারনাল ফোর্স আছে কোন জয়েন্টে? ইন্টারনাল ফোর্স মানে হচ্ছে জয়েন্ট আছে কোন, বিতে। জয়েন্টের কারণে ফোর্স থাকবে কোন? বিতে। সিতে নাই? সিতেও কিন্তু একটা মেম্বার কানেক্টেড আছে। জি স্যার, বিতে আর সিতে। বিতে আর সিতে। তাহলে বিতেও ইন্টারনাল ফোর্স থাকবে, সিতেও ইন্টারনাল ফোর্স থাকবে। এখন একটা জিনিসই তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্স প্রোভাইড করতে হয় কিভাবে। রিঅ্যাকশন তো এই দুইটা, এ জয়েন্টে তো এক্স এবং এ ওয়াই প্রোভাইড করলেই হয়ে যাচ্ছে। আর সি জয়েন্টে 300 আর 400 দিলেই এক্সটার্নাল ফোর্স হয়ে যাচ্ছে, তবে ইন্টারনাল ফোর্স বাকি আছে। বি জয়েন্টেও ইন্টারনাল ফোর্স বাকি আছে। এখন কথা হচ্ছে ইন্টারনাল ফোর্স, হাউ টু প্রোভাইড দ্য ইন্টারনাল ফোর্স ইন এ ফ্রি বডি ডায়াগ্রাম। এই কোয়েশ্চেনটা ভালো মতো বুঝলেই আসলে ট্রাসের জিনিসটা মোটামুটি সলভ হয়ে যাবে। 80 to 90% সলভ হয়ে যায়। তাহলে সেটা কিভাবে প্রোভাইড করতে হয় সেটা দেখি। আমরা আঁকতেছি কোন মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম? এসি মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম। এসির কয়টা জয়েন্ট আছে? যদি আমি এ জয়েন্টকে বা সাপোর্টকেও যদি জয়েন্ট ধরি
তাহলে অ্যাজয়েন্টে এসি মেম্বার ছাড়া বা এসি মেম্বারের সাথে কোন মেম্বারটা কানেক্টেড? অ্যাজয়েন্টে এসি মেম্বারের সাথে কোন মেম্বারটা কানেক্টেড? BERCF. আমি অ্যাজয়েন্টে কানেক্টেড জিজ্ঞেস করছি, বি জয়েন্ট আর সি জয়েন্টে জিজ্ঞেস করিনি। এসি মেম্বারের সাথে অ্যাজয়েন্টে কোন মেম্বারটা কানেক্টেড? স্যার কোনটাই তো না। Support. কোনোটাই না, কোনো কানেক্ট নেই কোনো মেম্বার কানেক্টেড নাই, সাপোর্ট কানেক্টেড আছে, মেম্বার কানেক্টেড নেই। আর বি জয়েন্টে কোন মেম্বারটা কানেক্টেড? স্যার বিই। বিই। তাহলে বি জয়েন্টে যে মেম্বারটা কানেক্টেড সে মেম্বারটা হচ্ছে বিই। বিই মেম্বারটা কি টু ফোর্স মেম্বার নাকি নন টু ফোর্স মেম্বার? বিই মেম্বারটা নন টু ফোর্থ মেম্বার। স্যার 2/4 মেম্বার। এটা হচ্ছে নন টু ফোর্স মেম্বার। নন টু ফোর্থ মেম্বার। কেন নন টু ফোর্স মেম্বার অলরেডি আমি ফার্স্টে বলে আসছি, এখন আর এক্সপ্লেইন করব না, রেকর্ডিংটা শুনে নিয়ে। এটা হচ্ছে নন টু ফোর্স মেম্বার, আমি সংক্ষেপে লিখছি নন টু ফোর্স মেম্বার। নন টু ফোর্স মেম্বার হইল। এবার হচ্ছে সি জয়েন্টে কোন মেম্বারটা কানেক্টেড এসি মেম্বারের সাথে? সিএফ স্যার। সিএফ। সিএফটা কোন ধরনের মেম্বার? Two force টু ফোর্থ member. মেম্বার। টু ফোর্স মেম্বার। এই জায়গায় পার্থক্যটা হবে, মানে টু ফোর্স মেম্বার হইলে একভাবে দিতে হয় তোমাদের ইন্টারনাল ফোর্সটা, আর যদি নন টু ফোর্স মেম্বার হয় তাহলে ইন্টারনাল ফোর্সটা একটু অন্যভাবে দিতে হয়। তাহলে আমি বলি জিনিসটা, নন টু ফোর্স মেম্বার হইলে দুইটা কম্পোনেন্টে ফোর্স দিতে হয়, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। যেমন বি জয়েন্টে হচ্ছে নন টু ফোর্স মেম্বার কানেক্টেড, তাহলে বি জয়েন্টে তোমাকে দিতে হবে একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল। নন টু ফোর্স মেম্বার হইলে ইন্টারনাল ফোর্স হবে দুইটা কম্পোনেন্টে। যেমন বি জয়েন্টে যদি আমরা দিই তাহলে হবে বিএক্স এবং বিওয়াই। তাহলে বিএক্সটা তুমি চাইলে ডান দিকেও দিতে পারো, বাম দিকেও দিতে পারো, আবার বিওয়াইটা চাইলে উপরেও দিতে পারো, নিচেও দিতে পারো। হবে কিন্তু একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা কথা যদি নন টু ফোর্স মেম্বার হয়। আর যদি টু ফোর্স মেম্বার হয় তাহলে কোন দিকে হবে? দেখি বলো দেখি, টু ফোর্স মেম্বার হইলে কোন দিকে হবে? এটা তো জানার কথা তোমাদের, টু ফোর্স মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে আঁকতে হবে জানার কথা, ফার্স্ট চ্যাপ্টারে পড়ায় আসছে। টু ফোর্স মেম্বারে কোন জাতীয় ফোর্স কাজ করে? স্যার কম্প্রেশন আর টেনশন। হুম, কম্প্রেশন টেনশন অথবা কম্প্রেশন। দুইটাকে একই সাথে কি বলে? এক্সাইল ফোর্স। এক্সিয়াল ফোর্স বলে। এক্সিয়াল ফোর্স কাজ করে কোন বরাবর? কোন বরাবর কাজ করে? লেন্থ বরাবর। লেন্থ বরাবর। সিএফটা যেভাবে আছে তাহলে সি জয়েন্টেও ফোর্সটা ওইভাবেই কাজ করে। সিএফটা যেহেতু ইনক্লাইন ভাবে আছে তাহলে সিএফ এ যে মেম্বার ফোর্স থাকবে সেটাও সিএফ বরাবরই ইনক্লাইন ভাবেই কাজ করবে। এই সেই জিনিসটাই এখানে আঁকা হইলো। দেখো জয়েন্টে এক্স এ ওয়াই হচ্ছে রিঅ্যাকশন, এই দুটো হচ্ছে রিঅ্যাকশন। আর বি জয়েন্টে যে মেম্বারটা কানেক্টেড ছিল সেটা ছিল নন টু ফোর্স মেম্বার, সেজন্য হয়েছে বিএক্স এবং বিওয়াই। আর সি জয়েন্টে যে মেম্বারটা কানেক্টেড সেটা কিন্তু নন টু ফোর্স মেম্বার ছিল না, টু ফোর্স মেম্বার ছিল, এবং সেটা এইভাবে ইনক্লাইন ভাবে ছিল মেম্বারটা, সিএফ মেম্বারটা, সেজন্য এফ সিএফটা কিন্তু এই ইনক্লাইন ভাবে হয়েছে। এবং ইনক্লাইন ভাবে হইলে স্লোপটা কোত্থেকে পাইছে দেখে আসি আমরা। সিএফ এর হরাইজন্টাল ডিসটেন্স কত? সিএফ এর হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে 4 ফিট, আর ভার্টিক্যাল ডিসটেন্স 4 ফিট। আর ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে 5 ফিট। তাহলে স্লোপ হচ্ছে 5/4, ভার্টিক্যালটা 5, হরাইজন্টালটা 4। এই সেটাই লেখা হয়েছে, ভার্টিক্যালটা 5, হরাইজন্টালটা 4। তো ভার্টিক্যালটা 5, হরাইজন্টালটা 4 হইলে ইনক্লাইনটা হবে √41, √5 স্কয়ার প্লাস 4 স্কয়ার আর কি, সেটা করে √41 পাওয়া গেল।
এখন তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে FCF যে আমি এজিউম করলাম, সেটা আমি ফিগারে টেনশন এজিউম করছি নাকি কম্প্রেশন এজিউম করছি? টেনশন। শিওর? যে টেনশন বললা সে কি জি জন্য স্যার, বলছো বলো কম্প্রেশন দেখি? স্যার, কম্প্রেশন আগে ভিতরের দিকে ইয়ে করা হচ্ছে। আগে যে টেনশন বলছো সে কি জন্য বলছো বলো, তারপরে যে কম্প্রেশন বলছো সে কি জন্য বলছো বলো। এটা স্যার লেন্থ বরাবর লেন্থের ভিতরের দিকে যাচ্ছে স্যার, সেজন্য স্যার কম্প্রেশন। যেহেতু যদি আমি টেনশন হতো জিজ্ঞেস তাহলে করছি বাইরে দিকে- আমি জিজ্ঞেস করছি যে টেনশন বলছে তাকে আগে আনসার দিতে বলছে। আমি তো জিজ্ঞেস করার নিশ্চয়ই কোনো কারণ আছে। স্যার তীর চিহ্নটা স্যার যেহেতু বাইরের দিকে টানা হচ্ছে দেওয়া। এই চিহ্ন এখানে বাইরের দিকে কাজ করতেছে। এই চিহ্ন বাইরের দিকে কাজ করতেছে ফিগার থেকে, এই বডি ডায়াগ্রাম থেকে, নাকি যে টেনশন বলছিলা? শুনতেছো? জি স্যার। এটা কি বাইরের দিকে কাজ করতেছে? তোমার কি মনে হয় বলো, তুমি চুপচাপ বসে থাকলে তো হবে না। হ্যালো, জি স্যার। আসো কিনা জিজ্ঞেস করি নাই তো তোমাকে আমি। তোমরা কোনো কথা একটা বললে চুপচাপ বসে থাকো কেন? এটা তো স্টুডেন্টদের পর্যায়ে পড়ে না, তোমরা তো বিয়াদবি করতেছো এটা। স্টুডেন্টদের কিন্তু আনসার ভুল হইতে পারে কিন্তু বিয়াদব হইতে পারে না তো। দুটো তো আলাদা জিনিস। তোমাদের দিন দিন এটার পরিমাণ বেড়েই যাচ্ছে। তোমাদের এসব কারণেই তো ফেস টু ফেস পরীক্ষাতে যাচ্ছে। কোনো রেসপন্স দিবে না, কিছু দিবে না। আমাদের কোনো কিছু শিখাইতে চাইলেও আসলে শেখানোর দরকার বলে আমার মনে হচ্ছে। তোমরা নিজেরাই ইয়ে করতে চাও কোনো। এটা ফ্রি পড়ে আমি তোমাদের জিজ্ঞেস করে এই ভুল কাজ করছি আসলে। সরি ফর দ্যাট। আমার আসলে জিজ্ঞেস করাই উচিত হয়নি। এখানে FCF টা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে বাইরের দিকে কাজ করছে সেজন্য টেনশন। তো টেনশন যেহেতু পুরা অঙ্কতে আমাকে টেনশন ধরেই ক্যালকুলেট করতে হবে। পুরো অঙ্কতেই আমাকে টেনশন ধরে ক্যালকুলেট করতে হবে যেহেতু, তাহলে সেই হিসাবেই আমি করলাম কি, আমাদের এই ফিগার থেকে x এবং y এর ভ্যালু লাগবেই। কারণ আমাদের কোয়েশ্চেনেই বলছে, কোয়েশ্চেনের ২ নাম্বার কোয়েশ্চেনের আনসার হচ্ছে x এবং y এর ভ্যালু বের করা। এবং FCF এর ভ্যালুও বের করতে বলছে, সেটা হচ্ছে ৩ নাম্বার কোয়েশ্চেনে। ৩ নাম্বার কোয়েশ্চেন ছিল যে ফ্রি বডি ডায়াগ্রাম যেটা ছিল তার মেম্বার ফোর্স কত? মানে FCF টা কত? CF টা 2 ফোর্স মেম্বার ছিল, সেটার ফোর্স কত? মেম্বার ফোর্স মানে এক্সিয়াল ফোর্সটা। তাহলে বি জয়েন্টের আমার BX BY এর কোনো কাজেই নেই। তাহলে বি পয়েন্টের BX BY বাদ দিতে গেলে আমাকে বি জয়েন্টে মোমেন্টের ইকুয়েশন ইউজ করতে হবে। তো বি জয়েন্টে আমি মোমেন্টের ইকুয়েশন ইউজ করে আমি AY এর ভ্যালু পাইলাম। এই ইকুয়েশনটা পাইলাম। আমি এখানে সবগুলোকে ক্লকওয়াইজ পজিটিভ ধরে আগাচ্ছি। ক্লকওয়াইজ পজিটিভ ধরে আগায়ে তাহলে আমি এই ইকুয়েশনটা পাইলাম AY এর ভ্যালু। আর একইভাবে যদি DF মেম্বারের করি এবং সেটা যদি ই জয়েন্টে আমার মোমেন্টের ইকুয়েশন ইউজ করি এবং এখানেও দেখো FCF টা টেনশনেই ধরতে হয়েছে এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে বাইরের দিকে, কারণ ফুল অঙ্কতে তুমি যদি এই জায়গায় টেনশন এজিউম করো তাহলে প্রত্যেক জায়গায় টেনশন এজিউম করে অঙ্কটা শেষ করতে হবে। আর যদি এখানে কম্প্রেশন এজিউম করতে তাহলে কম্প্রেশন দিয়েই অঙ্কটা শেষ করতে হইতো। তাহলে যাক, এখানেও ই জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়ে আমি DY এর ভ্যালুটা বের করলাম। তো ২ নাম্বার ইকুয়েশন এবং ৩ নাম্বার ইকুয়েশন দিলাম। SE মেম্বার থেকে AY বের করছি আর DF মেম্বার থেকে DY বের করছি। তাহলে ২ নাম্বার এবং ৩ নাম্বার ইকুয়েশন যোগ করলে আমি পাই AY এবং DY এর একটা ইকুয়েশন পাই। AY এবং DY এর ইকুয়েশনে আননোন হচ্ছে FCF জানতে পারলে AY এবং DY এর ভ্যালু জেনে যাব।
ওয়াই এবং ডিওয়াই এর ভ্যালু কিন্তু আমাদের অলরেডি বের করা আছে আগের ইকুয়েশনে, সামেশন অফ এফ ওয়াই যেটা ইউজ করছিলাম সেটাতে ওয়াই এবং ডিওয়াই এর ভ্যালু ছিল, যোগফল ছিল 500, সেটাই এখানে বসাই দিলাম। ওয়াই এবং ডিওয়াই এর জায়গায় 500 বসাই দিলাম। সেখান থেকে এখন আননোন হয়ে গেছে অনলি এফসিএফ। এফসিএফ এর ভ্যালু বের করলাম, মাইনাস আসছে, তার মানে আমি টেনশনে জিম করছিলাম, আমার যেহেতু মাইনাস আসছে তার মানে এটা কম্প্রেশন হবে। এবং মাইনাস সহ এই ভ্যালুটা যদি ওয়াই এর এই 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমাদের ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব, এবং 3 নাম্বার ইকুয়েশনে বসাই দিলে ডিওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব। যদি আমাদের ডিওয়াই বের করতে বলে নাই, তাহলে তুমি এই পার্টটা নাও করতে পারো, এই ইকুয়েশনে বসানোর দরকার নাই, শুধু এই ইকুয়েশনে বসাইলেই হবে। আর পরীক্ষায় যদি তোমাদের ডিওয়াই এর ভ্যালুও চাই, তাহলে ডিওয়াই এর ইকুয়েশনও বসাই দিতে পারো। এখন আরেকটা জিনিস মিসিং আছে, অঙ্ক আমাদের সলভ হয়ে গেছে, আমাদের লাগে নাই। আর যদি মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হইতো, তাহলে কোন মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম চাইলে আমরা আঁকতে পারতাম? কোন মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম চাইলে আমরা আঁকতে পারতাম? বলো দেখি। বিই মেম্বার। সিএফ পারতাম না? জি স্যার। বি কি আঁকতে পারতাম নাকি পারতাম না? বি মেম্বার আঁকা যেত। কোন মেম্বার? বিই স্যার। তাহলে আর কি মেম্বার আঁকা BE যাইতো? বি মেম্বার এর পরে আর কোন DA মেম্বার আঁকা যাইতো? মানে যেগুলো আঁকছে সেগুলো ছাড়া আর কোন কোন মেম্বার চাইলে আঁকা যাইতো? বিই মেম্বার বললা অনেকে, সিএফ মেম্বার কি আঁকা যাইতো না? তাইলে কি বলতেছো? বুঝতেছি না। টু ফোর্স মেম্বার এটা দেখা যায় তো। টু ফোর্স মেম্বার হওয়ার কারণে মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারবো না, এটা তো জয়েন্টে রাখতে হবে, এবং জয়েন্ট কিন্তু অলরেডি চলে আসছে। ডিএফ মেম্বারে এফ জয়েন্টে চলে আসছে, এসি মেম্বারে সি জয়েন্টে চলে আসছে, তাহলে সিএফ মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের আঁকতেই হচ্ছে না। আমাদের চাইলে বিই মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রামটা চাইলে আমরা আঁকতে পারতাম, কিন্তু এখানে এই অঙ্কতে লাগে নাই বলে আমরা আঁকি নাই। তবে আমি তোমাদের বিই মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রামটা একটু আঁকতে বলবো। তোমরা নিজেরা একটু তোমাদের কার্সর দিয়ে একটু আঁকতে পারবা? তোমাদেরকে কার্সর, হ্যাঁ, স্টুডেন্টদের জন্য আমি এনেবল করে দিচ্ছি, দেখি তো এই জায়গায় তোমরা বিই মেম্বারের এটা আঁকতে পারো কিনা দেখি। আমি মেম্বারটা এঁকে দিছি, ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকো দেখি পারো কিনা। আমি 2 মিনিট টাইম দিব, 2 মিনিটের মধ্যে কেউ যদি কলম বসাও তাহলে আমি আরো কিছুক্ষণ ওয়েট করবো, আর নাইলে আমি আগাই যাব। তোমরা অ্যানোটেটর দিয়ে আঁকতে পারো তাই।
ওকে, থ্যাংক ইউ। আমরা শিখতে না চাওয়ার জন্য। ক্লিয়ার কিনা দেখো। কোনো জায়গায় না বুঝলে বলো, আমি এঁকে দিছি। স্যার বি এক্সটা স্যার ডান দিকে হবে না? আচ্ছা, এটা হচ্ছে তোমার কনসার্ন হচ্ছে ডান দিকে হবে। আর কারো কোনো কোয়েরি? আমি কিন্তু কোয়েশ্চেন করবো এখন। তোমরা শুধুমাত্র বোঝা নয় যে বিএক্স টা ডান দিকে হবে নাকি বাম দিকে হবে, এটা ছাড়া অন্যগুলো ক্লিয়ার কিনা দেখো। স্যার বিএক্স টা ডান দিকে হলে ডিএক্স ও কি ডান দিকে হবে? আমি আসবো, সেটা আমি আনসার দিচ্ছি, তোমরা অন্যগুলো ক্লিয়ার করো। আমি সব স্টুডেন্টের কথা বলতেছি। স্যার বিওয়াই ডিওয়াই দুইটাই নিচের দিকে কেন? আচ্ছা, সেটাও বলতেছে, অন্য জিনিসগুলো দেখো। স্যার বিওয়াই নিয়ে একটু ঝামেলা আছে স্যার। আচ্ছা, 36 স্টুডেন্ট আইডি 36। ইয়েস স্যার। তুমি বলো দেখি, আমি দুইটা আঁকলাম কেন, বিএক্স বিওয়াই আঁকলাম কেন, কোন দিকে সেটা আমি পরে আসতেছি, বা কেন দিলাম সেটা পরে আসতেছে। তুমি আমাকে বলো আগে বি জয়েন্ট আমি দুইটা আঁকছি কেন, বিএক্স বিওয়াই। কাকে জিজ্ঞেস করছিলাম? স্যার 36। 36 কি নাই? স্যার আসি স্যার। কোনো আনসার নাই কেন তোমার? না পারলে পারবা না, বা কিছু একটাও তো আনসার হইতে পারে। পারবো না স্যার। না পারার কারণ কি? শুনতেছো না আমি কি বলতেছি? জি স্যার। আমার তো মনে হয় না, আমি বলে আসছি। 35 বলো দেখি, 35 বলো। স্যার দুইটা পয়েন্টেই ফোর্স কাজ করতেছে। বিএক্স আর বিওয়াই কেন দিলাম সেটা জিজ্ঞেস করতেছি। একটা ফোর্স কাজ করলো না কেন, দুইটা দেয়া হইলো কেন? এটা বলতে পারবো না স্যার। মেকানিক্সে কোনো জিনিস কেন আঁকতেছি, সব জিনিস আমি তোমাদের ব্যাখ্যা করতেছি কেন তাইলে? কারণ পরীক্ষায় তো তোমরা এই ফ্রেম পাবা না। 47 বলো দেখি। স্যার তুমি বলো দেখি দুইটা ফোর্স কেন দেয়া হলো? আর কথা শোনা যাচ্ছে না। পারবো না। হ্যালো, সরি স্যার, এটা বলতে পারবো না। পড়ায় আসছে যে জিনিস বলতে পারবো না, ভালো। তোমাদের কোনো কোয়ারি ছিল নাকি?
আমি জিজ্ঞেস করতেছি কেন, আমারই ভুল হয়েছে, আমি বারবার ভুলে যাই, বারবার শিখাইতে চাইতে তোমাদের, সেটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। বাদ দাও। কেউ কি বলতে পারবা? স্যার টু ফোর্স মেম্বার না হলে স্যার এখানে স্যার ইন্টারনাল ফোর্সের জন্য স্যার যেটা একটু ব্যাখ্যা করে বলো ডিটেলস। মানে স্যার এটা যেহেতু এখানে স্যার এটা তো স্যার টু ফোর্স মেম্বার না এসিটা, তো সেখানে বি পয়েন্টে যেখানে বি ই যেটা আছে স্যার এখানে অ্যাসিটা কেন নিলাম আমি এমনি এমনি? স্যার কোনটা স্যার? হঠাৎ করে অ্যাসিটে চলে গেলাম কেন? আমি তো বিই মেম্বারের বিডি সরি বিই। আচ্ছা স্যার এসি বলবো না স্যার, এটা আমি বি। আমি একটা জিনিস ভুল করছি, ইম্পর্টেন্ট জিনিস, সেটা তোমরা আমাকে কেউ বলো নাই। সেটা হচ্ছে এটা ইএক্স এবং ইউআই। ডিএক্স স্যার এটার জন্যই স্যার বিই এখন আমাকে বলো যে ইন্টারনাল ফোর্সের। ইন্টারনাল ফোর্স বিএক্স বিওয়াই হইলো কেন, সিএক্স ইউআই হইলো না কেন? আচ্ছা এটা বি পয়েন্টের জন্য স্যার, বি জয়েন্টে, বি আর ই এর জন্য ই জয়েন্টে। এইবার আমাকে বলো বিএক্স বিওয়াই হইলো কেন, মানে দুইটা হইলো কেন? একটা তো হইতে পারতো। না স্যার এটা দুইটা স্যার, ইন্টারনাল ফোর্সের দুইটা ধরা হয় স্যার, এখন এটা স্যার কেন এটা জানি না স্যার। কি হইলে দুইটা ধরা হয় সেটাই জিজ্ঞেস করতেছি, দুইটা এটা বলো। নন টু ফোর্স মেম্বার মিডিয়াম পজিশনে রাখার জন্য। কোন মেম্বারটা নন টু ফোর্স মেম্বার হইলে দুইটা আঁকবা? কোন মেম্বারটা? যেটাতে স্যার এটাতে স্যার ইয়া করতেছি কাউন্ট করতেছি স্যার বি পয়েন্টটা আছে স্যার, যেটাতে এটা বি পয়েন্টের সাথে বিই মেম্বারের সাথে বি পয়েন্টে যে মেম্বারটা কানেক্টেড হয়েছে, জি স্যার ওইটা। বিই মেম্বারের সাথে বি পয়েন্টে কানেক্টেড হয়েছে, তাহলে বি পয়েন্টে মেম্বার কানেক্টেড ছিল এসি মেম্বার, সেজন্যই কিন্তু আমরা এসি মেম্বার নিচ্ছি। হুট করে কিন্তু এসি মেম্বার, মানে তোমরা হয়তো বা বুঝছো, কিন্তু যারা বুঝে নাই তাদেরকে তো তোমার কথার মাধ্যমে বুঝাইতে পারতে হবে। বিই মেম্বারের সাথে যে মেম্বারটা বি পয়েন্টে কানেক্টেড সেটা নিয়ে চিন্তা করতে হবে বি জয়েন্টে যখন আমরা ফোর্স গুলো দিব। তাহলে বি জয়েন্টে নন টু ফোর্স মেম্বার এসি মেম্বার কানেক্টেড ছিল, সেজন্যই আমরা বিএক্স বিওয়াই দিব। কোন দিকে দিব সেটা পরে আসতেছি। একইভাবে ই জয়েন্টে ডিএফ মেম্বারটা কানেক্টেড, ডিএফ মেম্বারটাও নন টু ফোর্স মেম্বার, সেজন্য ইএক্স ইউআই দিব। এখন বিএক্স বিওয়াই কোন দিকে দিব, ইএক্স ইউআই কোন দিকে দিব, সেটা বোঝানোর জন্য আমি একটা সিম্পল ভাবে তোমাদের জিনিস দেখাই। তোমরা কিছুক্ষণ আগেই দেখো, এখানেও টেনশন প্রোভাইড করছো, এখানেও টেনশন প্রোভাইড করছো, কিন্তু ডিরেকশনের দিকে একটু চিন্তা করে দেখো তো, এখানে টেনশন মানে কোন দিকে হয়েছে, এই টেনশনটার ডিরেকশন কোন দিকে? স্যার ডাউনওয়ার্ড মেম্বারের দিকে। মেম্বার যদি আমি কোঅর্ডিনেট সিস্টেমে বলি আর কি, মানে কোন দিকে কোন দিকে, ডানে বামে উপরে নিচে, কোন দিকে কোন দিকে? স্যার বামে নিচে। বামে নিচে। আর এখানে সেটা কোন দিকে? স্যার ডানে উপরে। তাহলে ডিরেকশনটা উল্টা হয়ে গেল না পুরো? জি স্যার। জি স্যার। অলওয়েজ মনে রাখবা, ইন্টারনাল ফোর্স যদি আগে এইকে আসি, তাহলে পরের বার আঁকার সময় ডিরেকশনটা উল্টা করে দিতে হয়, নাইলে ইকুইলিব্রিয়ামে থাকবে না। যেমন এফ টা আমি যখন বামে এবং নিচে দিছিলাম, আর এখানে এসে সেটা ডানে এবং উপরে হয়ে গেছে। ইন্টারনাল ফোর্সের ক্ষেত্রে এইভাবে কাজ করে। তাহলে একইভাবে আমি বিএক্স বিওয়াই আগে প্রোভাইড করে আসছি, কোন দিকে কোন দিকে ছিল, ডানে এবং উপরে। উপরে। তাহলে এখন যদি আমাকে বিএক্স বিওয়াই আবার প্রোভাইড করি বিই মেম্বার আঁকার জন্য, তাহলে বিএক্স বিওয়াই উল্টা দিতে হবে, বিএক্স টা দিতে হবে বামে, বিওয়াই টা দিতে হবে নিচে। এটাই কিন্তু আমি প্রোভাইড করছি। ক্লিয়ার কিনা দেখো। একইভাবেও ইএক্স ইউআই টা আগে জিম করা ছিলাম ডানে এবং উপরে, এখন হয়ে গেছে বামে এবং নিচে। ডানে এবং উপরে ধরছিলাম, এখন হয়ে গেছে বামে এবং নিচে। সেই জিনিসটাই এখানে আঁকা আছে, দেখো বিএক্স বিওয়াই ডান বামে এবং নিচে, ইএক্স ইউআই বামে এবং নিচে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার।
তোমরা একটু মিউট রাখো, তোমাদের কয়েকজনের এক্সট্রা সাউন্ড আসতেছে। এবার এই ম্যাম এই কোয়েশ্চনটা একটু পরে দেখো। এখানে একটা অ্যালফাবেট এর মতো একটা ফ্রেম আছে, যেটা সাপোর্টেড এট হচ্ছে রোলার সাপোর্ট হিসেবে, আর হিঞ্জ সাপোর্ট হিসেবে ই জয়েন্ট আটকানো। The frame is loaded on the horizontal member BS, horizontal member B থেকে S পর্যন্ত একটা horizontal member, এই horizontal member এর উপরেই লোডটা কাজ করতেছে 500 পাউন্ড। 500 পাউন্ড লোডটা কাজ করতেছে as shown in the figure 2, figure 2 তে যেভাবে দেখানো হয়েছে। mention the quantity of two force member, quantity of two force memberটা বলো দেখি তোমরা কত হবে। এইখানে কয়টা মেম্বার আগে সেটা বলো। তিনটা। তিনটা মেম্বার, কোন কোন মেম্বার? এসি মেম্বার, সিই মেম্বার, বিএস মেম্বার। টু ফোর্স মেম্বার কোনটা অথবা কোনগুলো? স্যার একটাও তো না। তো একটাও নাই স্যার। ভালো মতো দেখে বল। আরেকবার একটু চিন্তা করে দেখো তোমরা যে আনসারটা বলছো সেটা ঠিক আছে কিনা। এবার বলো দেখি। স্যার টু ফোর্স তো পাচ্ছি না এখানে কোনো। একটাও নাই, কে বলছে? কোনো টু ফোর্স মেম্বার নাই এটাতে। তাহলে এটাতে জিরো টু ফোর্স মেম্বার। নাম্বার অফ টু ফোর্স মেম্বার ইজ জিরো, বা কোয়ান্টিটি অফ টু ফোর্স মেম্বার ইজ জিরো। ক্যালকুলেট দ্য কম্পোনেন্ট অফ রিঅ্যাকশন এ এন্ড ই। তাহলে আমাদের ফার্স্টে করতে হবে কি, ইনক্লাইন ফোর্স থাকলে এটাকে কম্পোনেন্টে ভাগ করতে হইতো, এখানে কম্পোনেন্টে ভাগ করা লাগবে না। আর এইখানে সাপোর্ট রিঅ্যাকশন দিতে হবে। এটা কোন ধরনের সাপোর্ট বলছে? স্যার রোলার। রোলার সাপোর্ট রিঅ্যাকশন থাকে কোন বরাবর? পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। সারফেস আছে হরাইজন্টাল, অতএব এটা উপরের দিকে অথবা নিচের দিকে কাজ করবে। আর এখানে দুইটা কাজ করবে, ইএক্স এবং ইওয়াই, মানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই কাজ করবে। আর হচ্ছে আমাদের একজন স্টুডেন্টের এক্সট্রা সাউন্ড আসতেছে। আচ্ছা যাক, এইভাবে করে কম্পোনেন্ট গুলো আঁকলাম, তারপরে ডিস্টেন্স গুলো দিয়ে আছে। এইবার ডিস্টেন্স নিয়ে বলে, পরীক্ষায় ধরো এই ডিস্টেন্স দেয়া নাই, 4 ফিটটা দেয়া নাই, তাহলে অঙ্কটা করতে পারবো? এই 4 ফিট না দেয়া থাকলেও অঙ্কটা করা যাবে। আমি কিভাবে একটা এক্সপ্লেইন করে দিই। যেমন দেখো, এটা হচ্ছে 10 ফিট। 10 ফিটটা কার থেকে কারের হরাইজন্টাল ডিসটেন্স, কোন জয়েন্ট থেকে কোন জয়েন্টের হরাইজন্টাল ডিসটেন্স? স্যার এ আর সি এর। আর সি এর। সি এর অ্যাঙ্গেল কত? 45। তাহলে এ থেকে সি এর ভার্টিক্যাল ডিসটেন্স কত হবে? স্যার 10। 10 ফিটেই হবে। তাহলে উপরেরটা 6 ফিট। এসি ও সাইন 45 ডিগ্রি হইলে লম্ব আর ভূমি জি সেম। স্যার। 45 ডিগ্রির ভ্যালু 1, জি স্যার। মানে লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু 1, মানে লম্ব ইজ ইকুয়াল টু ভূমি। 1045। এজন্যই এ থেকে সি এর হরাইজন্টাল ডিসটেন্স যদি 10 ফিট হয়, ভার্টিক্যাল ডিসটেন্সও 10 ফিট হবে 45 ডিগ্রি কোয়েশ্চেনে যদি থাকে। আর 45 ডিগ্রি না থাকলে ওই ম্যাথমেটিক্যাল ইয়ে করে sin থিটা cos থিটা tan থিটা ইউজ করে তোমাদের বের করে নিতে হবে। যেহেতু 45 ডিগ্রিতে আছে আমাদের জন্য সুবিধা, তাহলে কোয়েশ্চেনের ট্রিক্সটা দুই জায়গায় হইতে পারে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে পারে আর ডিসটেন্সটা না দিতে পারে। এমনকি অ্যাঙ্গেল না দিয়ে অ্যাঙ্গেলও দিল না, ডিসটেন্সও দিল না, দুইটা একই সাথে করতে পারে। তাহলে এখানে 45 ডিগ্রি, তাহলে এ থেকে সি এর হরাইজন্টাল ডিসটেন্স 10 ফিট হলে ভার্টিক্যাল ডিসটেন্সও 10 ফিট, উপরের ডিসটেন্স 6 ফিট দেওয়া থাকলে নিচের ডিসটেন্স হবে 4 ফিট। একইভাবে নিচের ডিসটেন্স 4 ফিট দেওয়া থাকলে উপরের ডিসটেন্স হবে 6 ফিট। যে কোনো একটা মিসিং থাকতে পারে। এখন আমাকে বলো, এ থেকে বি এর হরাইজন্টাল ডিসটেন্স কত? কেউ বের করে বলতে পারবা কিনা?
এ থেকে বি এর হরাইজন্টাল ডিস্টেন্স কত? 4 ফিট কেমনে বুঝলাম? স্যার 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে। তারপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে থাকলে এ থেকে বি 4 ফিট হবে। জি স্যার। যে কোনো অঙ্কেই 45 ডিগ্রি দিয়ে থাকলে এ থেকে বি এর 4 ফিট হবে। 4 ফিট হবে না, এখানে 4 ফিট দেওয়া আছে স্যার। কোনটা দেয়া আছে? ভার্টিক্যাল ডিসটেন্সটা দেওয়া আছে 4 ফিট এবং আমরা হরিজন্টাল ডিসটেন্সটা বের করতে পারবো 4 ফিট। 4 ফিট। এইভাবে একটু ডিটেইলস বললে ভালো হয় আর কি, সবারই বুঝতে ইজি হয়। তাহলে এ থেকে বি পর্যন্ত যেহেতু ভার্টিক্যাল ডিসটেন্স দিয়ে আসছে 4 ফিট, যেহেতু 45 ডিগ্রি, তাহলে এ থেকে বি এর হরাইজন্টাল ডিসটেন্সও 4 ফিটে হবে। তাহলে ডি থেকে ই এর হরাইজন্টাল ডিসটেন্স কত? স্যার 4 ফিট। 4 ফিট একই। তাহলে বি থেকে ডি এর ডিসটেন্স কত? 12। অবশ্যই 12 ফিট। কিভাবে পাইছো? 20 থেকে এই পাশ থেকে 4 বিয়োগ, এই পাশ থেকে 4 বিয়োগ, সেটাই তো করছো। ওকে, ওইটাই। আর হচ্ছে ই থেকে এইচ এর হরাইজন্টাল ডিসটেন্স কত? 4 ফিট। 4 ফিট। এটা 4 ফিট। বি থেকে ডি হচ্ছে কত ফিট বললো? 12 ফিট মনে হয়। হ্যাঁ 12 ফিট। আর ডি থেকে ই হচ্ছে আবার 4 ফিট। আর ই থেকে এইচ হচ্ছে আবার 4 ফিট। তাহলে আমি যদি মোমেন্টের ইকুয়েশন ইউজ করি, আমার তো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করতে হবে ফার্স্ট স্টেপে, কারণ এটাতে কোনো ইয়ে নাই, টু ফোর্স মেম্বার নাই। ফিগারটাকে টু ফোর্স মেম্বার আঁকতে হবে। টু ফোর্স সরি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করতে হবে, টু ফোর্স মেম্বার না, সরি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন করতে হবে। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সলভ করতে গেলে আমাকে এ জয়েন্টের সাপেক্ষে অথবা ই জয়েন্টের সাপেক্ষে আমাকে মোমেন্ট নিতে হবে। মোমেন্ট নিতে গেলে আমার ডিসটেন্সটা লাগবে, সেজন্য ডিসটেন্স নিলাম। এ জয়েন্ট থেকে 500 পাউন্ডের হরাইজন্টাল ডিসটেন্স কত? এ জয়েন্ট থেকে স্যার 24। 24 ফিট। যদি আমরা জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই তাহলে ডিসটেন্স হবে 24। কি স্টুডেন্ট আইডি 50 কি কিছু করতে চাইছিল? বুলেট লেগে গিয়েছিল স্যার। যে সময় করতে বললাম সে সময় তো করলা না। আচ্ছা, যেটা বললাম তোমাদের 24 ফিটেই আসতেছে। আর ই থেকে মোমেন্ট নিলে, ই জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে ডিসটেন্স কত? 4 ফিট। হরাইজন্টাল ডিসটেন্স কেন নিচ্ছি আমরা? কারণ স্যার ফোর্সটা ভার্টিক্যাল আছে। ফোর্সটা ভার্টিক্যাল আছে সেটা। ওকে, ঠিক আছে। তাহলে আমি চাইলে এ জয়েন্টের সাপেক্ষে নিতে পারি, চাইলে ই জয়েন্টের সাপেক্ষে নিতে পারি। তোমাদের এখানে এ জয়েন্টের সাপেক্ষে করে দেয়া, যেমন y * 0 মানে মোমেন্টের ইকুয়েশনে ইউজ করা হয়েছে, এখানে সিম্পল অ্যাজ দ্যাট, আর কিচ্ছু করা হয়নি, ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে। তো সেই হিসেবে আমরা ey এর ভ্যালু পাইছি 600 পাউন্ড। 600 পাউন্ড মানে পজিটিভ পাইছি, তার মানে উপরের দিকে পজিটিভই। তারপরে সামেশন অফ fx করলে ex এর ভ্যালু পেয়ে যাবো, সামেশন অফ fy করলে ay এর ভ্যালু পেয়ে যাবো। ay এর ভ্যালু -100 আসছে, তার মানে 100 পাউন্ড নিচের দিকে। আর ex এর ভ্যালু 0 আসছে, তার মানে এটা ex এর কোনো ভ্যালুই নাই আর কি, হরাইজন্টাল কোনো ফোর্স নাই। সেটাই করা হয়েছে। তার মানে 2 নাম্বার কোয়েশ্চেনের পার্টটা অলরেডি সলভ হয়ে গেছে। এ জয়েন্ট এবং ই জয়েন্টের রিঅ্যাকশন কম্পোনেন্ট, ই জয়েন্টের 2টা EX/EY আর এ জয়েন্টে একটা। এ জয়েন্ট মানে সাপোর্ট আসলে AY, যেটা অনলি ভার্টিক্যাল রিঅ্যাকশন ছিল। এবার হচ্ছে ডিটারমাইন দ্য কম্পোনেন্ট অফ পিন ফোর্স এট, পিন ফোর্স মানে কোনগুলো বুঝতে পারছো? পিন ফোর্স মানে ইন্টারনাল ফোর্স গুলো, ইন্টারনাল ফোর্স গুলো। জি স্যার। যেমন বি জয়েন্টে আমরা BX/BY দিব, সি জয়েন্টে আমরা CX/CY দিব, ডি পয়েন্টে আমরা DX/DY দিব। ওইগুলো হচ্ছে আমাদের পিন ফোর্স, মানে ইন্টারনাল ফোর্স। মানে বি জয়েন্টে বের করতে বলা মানে BX/BY বের করতে বলছে, সি জয়েন্টে বের করতে বলা মানে CX/CY বের করতে বলছে, ডি জয়েন্টে মানে DX/DY বের করতে বলছে। তাহলে আমরা শুরু করব কোনখান থেকে বলো দেখি? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা
শুরু করব কোনখান থেকে এবং কিভাবে আঁকবো। ১ নাম্বার পয়েন্ট অলরেডি করা শেষ, ২ নাম্বার পয়েন্ট অলরেডি করা শেষ। ১ নাম্বার আর ২ নাম্বার অলরেডি করা শেষ। ফিগারও আঁকা শেষ হয়েছে রিঅ্যারেঞ্জ করে। আর হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করা হয়েছে। এবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রামের ১ম স্টেপ হচ্ছে কোনটা রাখবো এবং কিভাবে আঁকবো? বলো দেখি। কোনটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা এখানে? মেম্বারের নাকি জয়েন্টের? মেম্বারের হইলে কোন মেম্বারের? এসি মেম্বার। কেন? এসি মেম্বার কেন? আন্দাজে বলতেছো? মনে হলো স্যার। হুম? মনে হইছে? মনে হওয়া মানে তো আন্দাজে। কি জন্য জানে না, কিন্তু মনে হয়েছে সেজন্য বলতেছে। কেউ বলতে পারবে না? এখন যদি স্যার পিন ফোর্স গুলো বের করতে বলছে তাহলে আমরা বি পয়েন্টটা বের করবো। আমাদের সাপোর্টের সাথে কানেক্টেড জিনিস নিয়ে আগে চিন্তা করতে হয়, তাহলে এ জয়েন্ট এবং ই জয়েন্ট নিয়ে চিন্তা করতে হবে। এ জয়েন্ট এবং ই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতাম যদি টু ফোর্স মেম্বার হইতো। এখানে কোনোটাই টু ফোর্স মেম্বার না, তাহলে এখানে আমাদের মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে চাইলে আমি এসি মেম্বারেরও আঁকতে পারি, চাইলে সিই মেম্বারেরও আঁকতে পারি, কারণ দুইটাই এ জয়েন্ট এবং ই জয়েন্টের সাথে কানেক্টেড, মানে এ সাপোর্ট এবং ই সাপোর্টের সাথে কানেক্টেড। ফার্স্টে সাপোর্টের সাথে কানেক্টেড মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে, কারণ এখানে নন টু ফোর্স মেম্বার। তাহলে এসি এবং সিই এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। এসি যখন আঁকবো তখন এ তে থাকবে এ ওয়াই এর ভ্যালু অলরেডি বের করে রাখছি। বি জয়েন্টে থাকবে বিএক্স বিওয়াই, সি জয়েন্টে থাকবে সিএক্স সিওয়াই। আর সিই মেম্বার যখন আঁকবা তখন ই জয়েন্টে থাকবে, ই সাপোর্টে থাকবে ইএক্স ইওয়াই এর ভ্যালু বের করা আছে। তারপরে ডি জয়েন্টে থাকবে ডিএক্স ডিওয়াই, সি জয়েন্টে থাকবে সিএক্স সিওয়াই। তো কোনোটা কি রিপিট হয়েছে? এসি মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছিলাম প্রথমে, তারপরে সিই মেম্বারে রাখছি। কোনোটা কি রিপিট হয়েছে? কোনো জয়েন্ট কি দুইবার আসছে? সি স্যার। তাহলে সিএক্স সিওয়াই দেওয়ার সময় আগে যেটা দিছিল পরেরটাতে উল্টা দিতে হবে। বলছিলাম না এটা? জি স্যার। আগের ছবি এই দেখো এই জিনিসই করা হয়েছে। ক্লিয়ার কিনা দেখা। বিএক্স বিওয়াই আমি জেনারেলি ফলো করি কি প্রথমবার আঁকলে ডানে এবং উপরে দিই, এবং দ্বিতীয়বার রিপিট হইলে তার উল্টা দিতে হয় আর কি। যেমন এটাও প্রথমবার দিচ্ছে সিএক্স সিওয়াই, আর এটাতে সিএক্স সিওয়াই অলরেডি আগে দিয়ে আসছে সেজন্য উল্টা হয়ে গেছে, বামে এবং নিচে হয়ে গেছে। ডিএক্স ডিওয়াই আগে দিই নাই সেজন্য উপরে এবং ডানেই আছে। এবং এই গুলোতে যেহেতু বিএক্স বিওয়াই, ডিএক্স ডিওয়াই, সিএক্স সিওয়াই এগুলো আমাদের লাগবে, সেজন্য তুমি কোনোটাতে মোমেন্টের ইকুয়েশন ইউজ না করে আসলে সবগুলো ইকুয়েশনে ইউজ করতে হবে। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন এখানে দেখো আমি মোমেন্টেরটাও ইউজ করছি, আর ফোর্স এর সামেশন অফ এফ এক্স এরটাও ইউজ করছি, সামেশন অফ এফ ওয়াই এরটাও ইউজ করছি। তাহলে এই তিনটা ইকুয়েশন এবং এটার ফ্রি বডি ডায়াগ্রামও ওই তিনটা ইকুয়েশন, সামেশন মোমেন্ট, সামেশন এফ এক্স, সামেশন এফ ওয়াই। টোটাল এই 6টা ইকুয়েশন থেকে আমাদের টোটাল 6টা আননোন। দেখো বিএক্স বিওয়াই, সিএক্স সিওয়াই 4টা, ডিএক্স ডিওয়াই, এই 6টা আননোন বের করব। 6টা ইকুয়েশন এখানে বের করে দিয়ে আছে, কি কোন কোন ইকুয়েশন থেকে করলে ইজিলি বের করতে পারবো। 1 নাম্বার এবং 4 নাম্বার থেকে করলে সিএক্স সিওয়াই ইজিলি বের হয়ে যাবে। আর 2 নাম্বার ইকুয়েশনে গেলে, এই 2 নাম্বার ইকুয়েশনে গেলে সিএক্স এর ভ্যালু অলরেডি বের হয়ে গেছে, সেটা বসায় দিলে বিএক্স এর ভ্যালু পেয়ে যাবে। আর যদি 3 নাম্বার ইকুয়েশনে যাও তাহলে সিওয়াই এর ভ্যালু আগেই বের হয়ে গেছিল, সেটা বসায় দিলে বিওয়াই এর ভ্যালু পেয়ে যাবে। আর 5 নাম্বার ইকুয়েশনে গেলে সিএক্স এর ভ্যালু আগেই বের হয়ে গেছিল, সেটা থেকে ডিএক্স এর ভ্যালু পেয়ে যাবে।
আর যদি 6 নাম্বার ইকুয়েশনে যাও তাহলে CY এর ভ্যালু বসাই দিলে DY এর ভ্যালু পেয়ে যাবে। এই হইল অঙ্ক। এবং যদি আমি BH মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম পরবর্তীতে আবার আঁকতে চাই তাহলে BX BY আমাকে উল্টাভাবে দিতে হবে এবং DX DY ও উল্টাভাবে দিতে হবে, কারণ BX BY আগে এঁকে আসছে, DX DY আগে এঁকে আসছে। এবং একটা জিনিস মনে রাখবো, সবগুলো ফ্রি মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে প্রতিটা জয়েন্ট 2 বার করে আসবে, ম্যাক্সিমাম 2 বার, এর চেয়ে বেশি আসবে না। বুঝতে পারছো? ডিসটেন্স গুলো ক্লিয়ার কিনা দেখো। হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডিসটেন্স সেম 45 ডিগ্রি হওয়ার কারণে তোমাদের পরীক্ষাতে যদি 60 ডিগ্রি থাকে তাহলে কিন্তু ক্যালকুলেশন করে করে বের করতে হবে প্রত্যেকটা জিনিস, তখন কিন্তু সেম ডিসটেন্স হবে না আর কি, মানে অঙ্কটা লেন্দি হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস ক্যালকুলেট করে করে দেখতে হবে। এখন তো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল সেম করে দিলে ক্যালকুলেশন করা লাগতেছে না, সে সময় করতে হবে। ওকে, এত দূরেই হচ্ছে আমাদের ফ্রেমের পার্ট। ফ্রেমে কিন্তু স্টেপ গুলো মাথায় রাখবে, স্টেপ মাথায় না রাখলে কিন্তু অঙ্ক সলভ করতে পারবে না। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আমরা একটা নতুন চ্যাপ্টার দেখতেছি, আর আমরা যেহেতু আপাতত অনলাইনের বেসিসে আগাচ্ছি, সেহেতু আমি থিওরির ডেরিভেশন গুলো দেখাবো না এখন। যদি অনলাইন না হয় তাহলে তোমাদের একটা ক্লাস দিয়ে সেটাতে আমরা ওই থিওরির ডেরিভেশন গুলো দেখাই দিব। যদি অনলাইন হয় তাহলে তার দেখানোর দরকার নেই, এখানে করে দেয়া আছে যদিও, তবুও যদি না বোঝাটাই স্বাভাবিক তখন আমি বুঝাই দিব আর কি। আচ্ছা, যেটা বলতেছি সেটা হচ্ছে আমরা এখন দেখতেছি ফ্লেক্সিবল কর্ড। ফ্লেক্সিবল কর্ডটা মানে হচ্ছে ডিফ্লেক্ট করা যায়, ইজিলি ফ্লেক্সিবল আর কি, মানে ইজিলি বাঁকানো যায় এমন টাইপের কর্ড। এবং সেই কর্ডটার কিন্তু একটা সেলফ ওয়েট থাকবে। এতদিন ধরে আমরা যে কর্ড গুলো পড়ছি সেগুলোর কোনো সেলফ ওয়েট ছিল না, কিন্তু এই ফ্লেক্সিবল কর্ডের চ্যাপ্টারে ফ্লেক্সিবল কর্ড প্রত্যেকটারই একটা সেলফ ওয়েট থাকবে, এবং সেই সেলফ ওয়েটের কারণে সেটা দুইটা, একটা কর্ড যদি দুই প্রান্তে ধরে রাখো, এই দুই প্রান্তে ধরে তোমরা দুইজন দাঁড়াইয়ে ধরে রাখলা, তাহলে সেটার ডিফ্লেক্টেড শেপটা কি ধরনের হবে? একদম টান টান করে ধরে Sir, রাখতে পারবা? ভার্টিক্যাল একদম হরাইজন্টাল করে ধরে রাখতে পারবা না, sir. রিয়েল লাইফে? কখন পারবা কখন পারবা না? স্যার ওয়েট থাকলে সম্ভব না, স্যার ওয়েট থাকলে সম্ভব না, ওয়েট না থাকলে সম্ভব। ওয়েট না থাকলে সম্ভব, ওয়েট থাকলে সম্ভব না, কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি ফ্লেক্সিবল কর্ড চ্যাপ্টারে কর্ডের অবশ্যই ওয়েট থাকবে। রিয়েল লাইফেও কিন্তু কর্ডের ওয়েট থাকে কম বা বেশি, সেজন্য কিন্তু হরাইজন্টাল রাখতে পারবা না। হরাইজন্টাল রাখতে না পারার কারণে সেটা একটু বেঁকে যাবে, বেঁকে গেলে লেন্থটাকে অ্যাকুরেটলি মেজার করতে পারবা? আমরা চেইন সার্ভিং এ পরে আসছো, স্যার স্যাক কারেকশন করতে হবে। স্যাগিং এরর থাকবে এবং স্যাগ কারেকশন করতে হবে, এটা পরে আসছো। তাহলে এই নিচের দিকে ডিফ্লেক্ট করে যাওয়াটাকে আমরা বলি স্যাগ, এটা আমাদের লাগবে। এটা 2-1 ও পড়বা তোমরা, এটাকে বলা হয় স্যাগ, নিচের দিকে নেমে যাওয়াটাকে। আর উপরের দিকে উঠে যাওয়াটাকে কি বলে জানো তোমরা? যদি এরকম হয়, জানো? না স্যার। স্যার এটা বলতে তোমাদের এতক্ষণ লাগতেছে, তোমরা কি জানো না এটা বলতে কি তোমাদের লজ্জা লাগে কিনা আমি জানি না আসলে। আর তোমরা যদি সবকিছুই জানতে তাহলে তো আর স্টুডেন্ট হওয়ার দরকার ছিল না তোমাদের। আমিও তো সবকিছু জানি না।
না জানলে সেটা সরাসরি বলবো। এটাকে হক বলা হয়, এটাকে স্যাক বলা হয়। তাহলে হক হচ্ছে উপরের দিকে বেঁকে থাকা, স্যাক হচ্ছে নিচের দিকে বেঁকে থাকা। এটা কখন বাঁকে? লোড দেওয়ার কারণে বাঁকে বা সেলফ ওয়েটের কারণে বাঁকে। সেলফ ওয়েটের কারণে স্যাকটাই হয়, আর হকটা হয় হচ্ছে কোনো ভার্টিক্যাল লোডের কারণে আর কি। ধরো উপরের দিকে কোনো লোড দেওয়া হইলো তাহলে এইভাবে করে বাঁকে। আর হচ্ছে ইচ্ছে করে যদি বাঁকায় দেওয়া হয় উপরের দিকে, তোমরা 4-1 এ গিয়ে এই সিস্টেমটা পড়বা। 4-1 এ গিয়ে প্রি স্ট্রেস কনক্রিট যখন পড়বা তখন দেখবা এভাবে উপরের দিকে বাঁকায় দেওয়া হয়। এই প্রসেসটাকে বলা হয় ক্যাম্বারিং। এটা কেন করা হইতে পারে বলে তোমাদের মনে হয়? তোমাদের লজিক থেকে তোমরা এমনি একটু চিন্তা করে বলতে পারো কিনা দেখো তো। এটা আগে থেকেই উপরের দিকে একটু বাঁকায় দেওয়া হয় তৈরি করার সময়। স্যার জাহাজ চলাচলের সুবিধার্থে। জাহাজ চলাচলে না, এটা রোডেও করে, শুধুমাত্র যে ব্রিজে করে তা না। রোডের নিচ দিয়ে তার কিছু যাচ্ছে না, মানে মেইন লজিক ওইটা না আর কি, তুমি যেটা বললা সেটা না। আর কোনো কিছু কি শেয়ার করতে পারবা যেটা মনে হয় আর কি তোমাদের? আচ্ছা আমি এই বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্যাক না হওয়ার জন্য। সেলফ ওয়েটের কারণে সেটা কি একটু নিচের দিকে নামবে না? জি স্যার। জি স্যার। আগে থেকে একটু উপরে তুলে দেওয়া হইলো, সেলফ ওয়েটের কারণে নিচের দিকে নেমে যাতে মোটামুটি লেভেলে চলে আসে। সেজন্যই এই ক্যাম্বারিং সিস্টেমটা করা হয়। এবং কনক্রিট কিন্তু তোমাদের টেনশন একদম নিতে পারে না, এগুলো 2-1 এ পড়বা। কনক্রিট কিন্তু টেনশন একদম নিতে পারে না। তো যদি স্যাগিং হয় তাহলে টেনশন চলে আসে। আর আগে থেকে হগিং করে বা ক্যাম্বারিং করে তৈরি করলে তাহলে ওই টেনশনটা আসে না। আগে থেকে তৈরি করলে বলছি। আর যদি তুমি উপরের দিকে ফোর্স দাও যে হগিং শেষ, সেটাতে কিন্তু টেনশন আসে। কিন্তু তুমি দেয়ার সময়েই যদি উপর করে দাও, একটু ক্যাম্বারিং সিস্টেমটা করে দাও, তাহলে কিন্তু কোনো টেনশন আসে না, কম্প্রেশনেই থাকে। কনক্রিট কিন্তু কম্প্রেশন খুব ভালো নিতে পারে। ক্যাম্বারিং এর রিয়েল লাইফের একটা ক্যাম্বারিং এ তোমরা ব্রিজে দেখবা, রোডে দেখবা, মাঝখানের অংশটা কিন্তু একটু উঁচু করে দেয়া হয়। এটার আরো অনেকগুলো ফিজিক্যাল রিজন আছে, অ্যাস্থেটিক রিজন আছে, পানি জমে না থাকতে পারে মতো করে তৈরি করা হয়। এই ধরনের অনেকগুলো রিজন আছে, একটা স্লোপ দেয়া হয়। তোমরা যে কোনো রোডেই দেখবা, যে কোনো ব্রিজেই দেখবা মাঝখানের দিকে একটু উঁচু, লেন্থ বরাবর, ক্রস সেকশন বরাবর। বিল্ডিং এ জেনারেলি করা হয় না, কারণ বিল্ডিং এ তো মানুষজন হাঁটাচলা করে, সেটাতে লেভেল রেখেই করা হয়। হ্যাঁ দেখো এই ব্রিজটা কিন্তু একটু উপরের দিকে উঠানো, চেম্বারিং করা আর কি। এটাতে তেমন করা নেই, এটাতেও তেমন করা নেই, বা করা থাকলেও এটাতে সামান্য আছে মনে হয়, এটা খালি চোখে বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখি, এইখানে হচ্ছে দেখো, এই কলামটা, ব্রিজের কলামকে টাওয়ার বা পিয়ার বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই পিয়ার বলা হয়, PIER। ব্রিজের ক্ষেত্রে কলামকে বলা হয় পিয়ার, নামটা মনে রাখবা। এই কলামের দুই প্রান্তে দুইটা কেবল কানেক্টেড আছে। সেই কেবলটা এখানেও দেখো, দুই প্রান্তে দুইটা কেবল কানেক্টেড আছে। সেই দুইটা কেবল কিন্তু এই পাশে চলে গেছে, এটা সেলফ ওয়েটের কারণেই আসলে বেঁকে গেছে। এই পাশে গিয়ে সেই জিনিসটা এইভাবে করে, মানে এই কলামের ডান পাশে যেটা কানেক্টেড সেটা এই কলামে গিয়ে ডান পাশেই কানেক্টেড হয়েছে। আবার একইভাবে বাম পাশ থেকে যেটা গেছে সেটা গিয়ে এই কলামের বাম পাশে কানেক্টেড হয়েছে। তোমরা এই চিত্রটা দেখলে আর একটু ভালো মতো বুঝবা।
মানে ডান পাশেরটা ডান পাশের কলামে, বা একটা কলাম থাকলে ওই কলামের ডান পাশের পার্টে আর কি। আর যদি দুইটা কলাম থাকে তাহলে ডান পাশের কলাম ডান পাশের কলামের সাথে কেবল দিয়ে কানেক্টেড, বাম পাশের কলামটা বাম পাশের কেবলের সাথে কলামটা কলাম দুইটা কেবল দিয়ে কানেক্টেড আর কি পরস্পর। তাহলে এখানে কিন্তু অনেক ধরনের কেবল আছে, দেখো এটা এটা হচ্ছে মাদার কেবল বা মেইন কেবল, এই দুইটা। এবং সেই কেবল গুলো থেকে ভার্টিক্যাল ভাবে কিছু কেবল নামছে, এগুলোকে বলা হয় হ্যাঙ্গার। হ্যাঙ্গার তো আমরা ইউজ করি কোনো কিছু ঝুলায় রাখার জন্য। একইভাবে এখানে ব্রিজটা কেবলের মাধ্যমে হ্যাঙ্গার দিয়ে ঝুলায় রাখা হয়েছে। ব্রিজটা নাইলে ভেঙে যাইতো। ব্রিজের লোড সরাসরি এখানে কলামটাতে যায় না, ব্রিজের লোড তোমার ফার্স্ট হ্যাঙ্গারে আসে, হ্যাঙ্গারের লোডটা আস্তে করে তোমার কেবলে ট্রান্সফার হয়, মাদার কেবল বা মেইন কেবলে ট্রান্সফার হয়, মেইন কেবল থেকে কলামে যায়, কলাম থেকে ফাউন্ডেশনে যায়, ফাউন্ডেশন থেকে সয়েলে যায়। এগুলো তোমরা 3.1 3.2 তে ডিটেলস পড়বা, তো সেই সময় ডিটেলস দেখবা। এই আর কি, অতএব সেই সময় যেহেতু জানতে পারবা। আমি এখানে ডিটেলস আমি আলোচনা করতেছি না, কারণ হচ্ছে আমাদের টপিকস এর আন্ডারে আসলে অত ডিটেলস নাই, আমাদের হচ্ছে কেবল নিয়ে মেইন কাজ। তো কেবলে কিভাবে ফোর্স গুলো কাজ করে সেটা আমাদের জানতে হবে। সোজা কথা এইভাবে কেবল থাকে, এবং এই কেবল থাকার কারণে এই কেবলটা একটা ডিফ্লেক্টেড শেপে যায়, এবং ডিফ্লেক্টেড শেপে যাওয়ার কারণে সেটা নিচের দিকে একটু স্যাগ করে থাকে, এবং এই ভার্টিক্যাল গুলোকে বলা হয় হ্যাঙ্গার। এই সেই জিনিস, এতদূর কনসেপ্ট আপাতত থাকলেই হবে আমাদের জন্য। তাহলে সেই জিনিসগুলো দেখি আমরা। এই ধরো এতে একটা সাপোর্ট ছিল, বি তে একটা সাপোর্ট ছিল, এ থেকে বি পর্যন্ত সাপোর্ট দিয়ে কানেক্টেড হয়েছে কেবল গুলো। কেবল একটা কেবল দেখানো হয়েছে এখানে, একটা কেবল বুঝলেই তার পাশে যেটা কেবল আছে সেটাও একই ধরনের ক্যালকুলেশন। এখানে আমি সিম্বলিক জিনিসগুলো আগে একটু বোঝার ট্রাই করি। এ থেকে বি পর্যন্ত যে হরাইজন্টাল ডিসটেন্স সেটাকে বলতেছে স্পান। তাহলে স্পান মানে কিন্তু হরাইজন্টাল ডিসটেন্স। এখন আমাকে বলো দেখি, কেবলের লেন্থ বড় নাকি হরাইজন্টাল ডিসটেন্স বড়? স্যার কেবলের কেবলের লেন্থ বড়। কেবলের লেন্থ বড়। তাহলে কেবলের লেন্থকে এক্সপ্রেস করা হয়েছে তোমাদের বইতে এবং এখানে এস দিয়ে, আর স্পানকে এক্সপ্রেস করা হয়েছে এল দিয়ে। তাহলে এল বড় নাকি এস বড়? অবশ্যই এস বড়। আর কোনো প্রবলেম আছে এত দূরে? না স্যার। অবশ্যই এস বড়। এখন আমাদের আগে প্রতীকগুলো সম্বন্ধে ক্লিয়ার হয়ে যায় সবকিছু। সবচেয়ে সেক বেশি হয়েছে কোন পয়েন্ট, কোন কেবলে কোন পয়েন্টে সবচেয়ে বেশি সেক পাবা? কেবল ধরো দুই প্রান্তে এভাবে ধরে রাখছো, এটা সেলফ ওয়েটের কারণে এভাবে একটু বেঁকে গেল, তাহলে কোন পয়েন্টে ম্যাক্সিমাম সেক পাবা? স্যার মিডল পয়েন্টে স্যার। আমি আমাদের মিডল পয়েন্ট বলছো, সেটা এই ক্ষেত্রে অ্যাকুরেট। আমি আরেকটা এক্সাম্পল দিতে চাচ্ছি। যেমন ধরো এইটা দুইটা দুই এলিভেশনে ধরছো, মানে একটা এ পয়েন্ট এখানে আর একটা বি পয়েন্ট, মানে দুইটা কিন্তু সেম লেভেলে না, মানে বি পয়েন্টটা এ পয়েন্ট থেকে উপরে আর কি। যদি এরকম হয় তাহলে আমাকে বলো ম্যাক্সিমাম সেক কোন জায়গায়? আচ্ছা, এ প্রান্তের কাছে। তাহলে যদি স্পেসিফিক করে বলতে হয় তাহলে আহ, আমি বলতে পারি না যেটা সবচেয়ে বটম পয়েন্ট ওইটাতেই, একদম নিচের পয়েন্টটা কেবলের, জি স্যার। জি স্যার, বলা যায়। ওইটা বললেই আসলে অ্যাকুরেট হয়। দেখো ওইটা বললে তোমার দুইটা কেসের ক্ষেত্রেই মিলে আর কি ডেফিনেশন। তোমরা যেটা বললে সেটা সেম লেভেলে থাকলে অ্যাকুরেট, সেম লেভেলে থাকলে মাঝখানেই হবে, মানে মিডল পজিশনেই হবে। আর যদি ডিফারেন্ট লেভেলে থাকে তাহলে একদম বটম পয়েন্ট। বটম পয়েন্ট মনে রাখাই ভালো, দুইটার ক্ষেত্রেই মিলে।
তাহলে এখানে ম্যাক্সিমাম স্যাককেই এক্সপ্রেস করা হয় ডি দিয়ে। এখানে স্যাক মানে ম্যাক্সিমাম স্যাককেই বোঝানো হয়, স্মল ডি দিয়ে এক্সপ্রেস করা হয়। তারপরে হচ্ছে এই এইখানে একটা যে কর্ড আছে সেটার একটা সেলফ ওয়েট যে আছে, সেলফ ওয়েট কাজ করে আসলে ইউডিএল হিসেবে। ইউডিএল কিন্তু আমি তোমাদের আগে পড়াই আসছি বিম পড়ানোর সময়। ইউডিএল কাজ করে পার ইউনিট লেন্থে, বিমের জন্য ইউডিএল কাজ করে পার ইউনিট লেন্থে, আর স্ল্যাবের জন্য পার ইউনিট এরিয়াতে, ডোমের জন্য পার ইউনিট ভলিউমে। তা আমাদের কেবলটা যেহেতু 1D, কারণ হচ্ছে লেন্থটা তুলনামূলক ক্রস সেকশনাল ডাইমেনশন থেকে অনেক বড়, সেজন্য এটাতে পার ইউনিট লেন্থে ডিস্ট্রিবিউটেড থাকবে। তাহলে এই লেন্থে ডিস্ট্রিবিউটেডটা দুই ধরনের হইতে পারে, একটা হরাইজন্টাল লেন্থের উপরে ডিস্ট্রিবিউটেড, আর একটা হচ্ছে ইনক্লাইন, মানে কেবলটা যেভাবে আছে ইনক্লাইন ভাবে এক সময় মানে স্লোপ আস্তে আস্তে কমছে বা স্লোপ আস্তে আস্তে বাড়ছে। এ পয়েন্টে স্লোপ বেশি ছিল, আস্তে 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 হরাইজন্টাল হয়ে যাচ্ছে, হরাইজন্টাল হইতে হইতে ও পয়েন্টে গিয়ে হরাইজন্টাল হয়ে গেছে, তারপর আবার স্লোপ বাড়তে বাড়তে বি পয়েন্টে গেল। তাহলে এই ইনক্লাইন লেন্থের উপরে এই যা বাঁকা লেন্থটা আছে এ থেকে বি পর্যন্ত, সেটার উপরেও ডিস্ট্রিবিউটেড থাকতে পারে অথবা হরাইজন্টাল লেন্থের উপরেও ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। যদি হরাইজন্টাল লেন্থের উপরে ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে সেটা হবে প্যারাবোলিক কর্ড। আর যদি কেবল বরাবর বা কর্ড বরাবর ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ক্যাটেনারি। দুই ধরনের ফ্লেক্সিবল কর্ড হইতে পারে, একটা হচ্ছে প্যারাবোলিক ফ্লেক্সিবল কর্ড অথবা প্যারাবোলিক কর্ড, আর একটা হচ্ছে ক্যাটেনারি কর্ড। বুঝতে পারছো? এখন আমাকে বলো দেখি, দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? একটা হচ্ছে হরাইজন্টাল লেন্থের উপরে ডিস্ট্রিবিউটেড, আর একটা হচ্ছে কেবল বরাবর লেন্থের উপরে ডিস্ট্রিবিউটেড। ক্লিয়ার সবার? জি স্যার। এখন আমাকে বলো দেখি, যদি ইউডিএল এর ভ্যালু ডাব্লিউ হয়, প্যারাবোলিক কর্ডের টোটাল লোডের ভ্যালু কত? L into W. ডাব্লিউ ইন্টু এল, কারণ হরাইজন্টাল লেন্থের উপরে ডিস্ট্রিবিউটেড মানে ক্যাপিটাল এল এর উপরে ডিস্ট্রিবিউটেড ছিল, তাহলে লেন্থ দিয়ে গুণ হবে কিন্তু ক্যাপিটাল এল দিয়ে। আর যদি বলে অ্যালং দ্য কর্ড ডিস্ট্রিবিউটেড, তাহলে টোটাল লোডটা কত হবে? ডাব্লিউ ইন্টু তোমরা এটা তো ঠিকই বলছো, এরপরটা ঠিকই বলতে পারবা, এটা তো না পারার কিছু নেই, ওটা পারলে। ডাব্লিউ ইন্টু কত হবে? কর্ড বরাবর Yes. এস হবে অবশ্যই, এটা তার বলার অপেক্ষা রাখে না। যেহেতু কর্ড বরাবর সেহেতু কর্ডের লেন্থ দিয়ে গুণ হবে, আর যেহেতু হরাইজন্টাল বরাবর অতএব হরাইজন্টাল লেন্থ দিয়ে গুণ হবে। এখন হচ্ছে কোন জায়গায় ইউজ হয় দেখি। এই ফ্লেক্সিবল কর্ড আসলে ইউজ হয় ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইনে, মানে একটা টাওয়ার থেকে একটা টাওয়ারে যখন ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন যায়, সেটা ইলেকট্রিসিটির হইতে পারে, গ্যাসেরটা তো অবশ্য মাটির নিচ দিয়ে যায় যদিও, তারপরে ব্রডব্যান্ডের লাইন হইতে পারে। এই ধরনের একটা টাওয়ার থেকে বা একটা কি বলা যায়, টাওয়ারেই বলি, বাংলাতে কি বলে যেগুলো পিলার তুলে? তোমরা কোন কিওয়ার্ড ইউজ করো লোকাল ল্যাঙ্গুয়েজ? স্যার টাওয়ারই তো ইউজ করা। আচ্ছা টাওয়ারেই বলো, যে যেটা বলে আর কি। আচ্ছা, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন যাওয়ার সময় ইউজ হয়। আরেকটা হচ্ছে সাসপেনশন ব্রিজে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য লাগে, সাসপেনশন ব্রিজ ডিজাইন করার সময়। সাসপেনশন ব্রিজ হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর কি। ঝুলন্ত ব্রিজ কি কোনো জায়গায় দেখছো কেবলের মাধ্যমে ঝুলানো থাকে ব্রিজটা? স্যার বাংলাদেশে যে আছে ব্রিজ বলে। বাংলাদেশের লোকাল কিছু এরিয়াতে আছে, সেটা গাড়ি চলে না অবশ্য, যেমন বান্দরবান একটা আছে ঝুলন্ত ব্রিজ নামে পরিচিত, আর হচ্ছে আরো কয়েক জায়গায় থাকতে পারে। স্টুডেন্ট আইডি 31 কি কিছু বলবা?
স্যার ভুলে টিপ পড়ে গেছিল স্যার ইয়াতে। সরি স্যার, এটা বন্ধ করবো আমি এখন। আচ্ছা যাক, এই জিনিসটা সম্বন্ধে আমি আসলে পরে আলোচনা করব তোমাদের অঙ্ক করানোর সময়। দুইটা প্যারাবোলিক কর্ড এবং ক্যাটেনারি কর্ড সম্বন্ধে আলোচনা করার পরে আলোচনা করব। তো সেই সময় আমাকে এটা একটু মনে করাই দিও। আপাতত আমি একটু বাদ রাখতেছি, কারণ এখন বুঝাইলে বুঝবাও না। দুইটার মধ্যে কম্পেয়ার করতে গেলে দুইটার সম্বন্ধে ধারণা থাকতে হবে তোমার। তাহলে এখানে হচ্ছে ওই ডেরিভেশনটা আছে, ডিটেইলস এখানে টোটাল ডেরিভেশনটা আছে। তোমরা নিজেরা চাইলেও হয়তো বা বুঝতে পারবা, কিন্তু যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে এই ডেরিভেশন আসবে না, কিন্তু তোমরা বোঝার জন্য দেখে রাখতে পারো। আর আমি সময় পাইলে তোমাদের লাস্টের দিকে বুঝাই দিব। আর যদি সময় না পাই, অনলাইন পরীক্ষা হইলে আমি আর তোমাদের হয়তো দেখাবো না। তবুও যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে নক দিতে পারো। আর যদি অফলাইন হয় তাহলে তোমাদেরকে আমি বুঝাই দিব যে কোনো ভাবে, এক্সট্রা ক্লাস দিয়ে হোক বা যে কোনো ভাবে। আচ্ছা, এখানে সবগুলো ফর্মুলার ডেরিভেশন করা আছে এবং করার পরে সেই ফর্মুলাগুলো এখানে লিস্টেড করা হলো। টোটাল 7টা ফর্মুলা প্যারাবোলিক কোডের জন্য, টোটাল 7টা ফর্মুলা এনলিস্ট করা হইল। এখন এইখানে যে এনলিস্টেড করা হইল সেগুলোর একটু ডেজিগনেশন গুলো আমরা এক জায়গায় করি। ডেজিগনেশন গুলো এক জায়গায় যদি করি তাহলে দেখি আমরা কি কি আসে। সরি, একটা হচ্ছে ক্যাপিটাল কিউ, একটা হচ্ছে ডাব্লিউ, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে থিটা, আর একটা হচ্ছে এফ প্রাইম, আর একটা হচ্ছে এল, আর একটা হচ্ছে থিটা প্রাইম, আর একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে ওয়াই। আর কি কোনো নতুন জিনিস আছে? নাই মনে হয়, সবগুলো লেখা হয়েছে মনে হয়। সরি, এস আছে। এস কোন জিনিসটা কি সেটা কিন্তু আমি বলার আগে আরেকটা জিনিস দেখায় আসি। এখানে যে এসটা বের করছে সেটা হচ্ছে আসলে এই এসটা বের করছে। এখানে কিন্তু স্মল এস দিচ্ছে। এটা এই স্মল এস এর ফর্মুলা যেটা ডিরাইভ করছে সেটা হচ্ছে ও থেকে বি পর্যন্ত ডিসটেন্সটা, ও থেকে বি পর্যন্ত কেবল বরাবর ডিসটেন্সটা, এটা হচ্ছে স্মল এস। তাহলে ও থেকে এ পর্যন্ত ডিসটেন্সটা কত হবে যদি সেম লেভেলে থাকে? ওটা তো মাঝখানেই থাকবে যদি সেম লেভেলে থাকে, স্মল এস স্মল এস এ। তাহলে ক্যাপিটাল এস এর ভ্যালু কত হবে? টোটাল 2s 2s হবে, 2 ইনটু স্মল এস। এটা একটু মাথায় রাখো, এটা লাগবে আমাদের। মানে বুঝাইতে চাচ্ছে এখানে কিন্তু আসলে হাফ লেন্থ বের করো স্মল এস এর ভ্যালু যেটা। তাহলে এখানে স্মল এস হচ্ছে কেবলের হাফ লেন্থ আর কি। তাহলে একটা একটা দেখে আসি। কিউ মানে হচ্ছে বটমে যে টেনশনটা হয়, কেবলের বটমে। বটমে মানে কোনটা? যে জায়গায় ম্যাক্সিমাম সেক ওই জায়গায় বটমে টেনশনটা, বটমের টেনশনকে কিউ দিয়ে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে? আর ম্যাক্সিমাম যে টেনশন সেটাকে এফ প্রাইম দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে বটমের টেনশনকে কিউ, ম্যাক্সিমাম টেনশনকে এফ প্রাইম, আর এর মাঝামাঝি মানে বটমেও না আবার একদম ম্যাক্সিমামও না, এই ধরনের যে কোনো পয়েন্টের টেনশন হচ্ছে এফ। তাহলে কিউ হচ্ছে বটম টেনশন বা মিনিমাম টেনশন। বটমে অলওয়েজ মিনিমাম টেনশন তৈরি হয়, এটাও মাথায় রাখবা। কেবলের বটমে একদম মিনিমাম টেনশন হয়। কেন মিনিমাম সেগুলো ডিরাইভেশন বুঝলে হয়তো বুঝাইতে পারলাম তোমাদের জন্য আরো ইজি হইতো। বটমে একদম মিনিমাম টেনশন হয়, তবুও কেন আমি একটু পরেই কিছুটা এক্সপ্লেন করার ট্রাই করব। আর হচ্ছে ম্যাক্সিমাম টেনশন হয় আসলে সাপোর্ট, যে সাপোর্টটা সবচেয়ে বেশি উপরে, দুইটা যদি সেম লেভেলে থাকে তাহলে ম্যাক্সিমাম টেনশন ওই দুইটা সাপোর্টেই হবে। আর যদি যে কোনো একটা
পয়েন্ট উপরে থাকে একটা নিচে থাকে, তাহলে যেটা উপরে সেটাতেই ম্যাক্সিমাম টেনশন হবে। এখন ম্যাক্সিমাম টেনশন কোন জায়গায় হয় সেটা একটু ব্যাখ্যা করতে গেলে, যে জায়গায় স্লোপ বেশি সেই জায়গায় এই ম্যাক্সিমাম টেনশন হবে। স্লোপ মানে এই স্লোপ আঁকতে গেলে তো তোমাকে ট্যানজেন্ট আঁকতে হবে, যেমন এই জায়গায় স্লোপ আঁকলে স্লোপ হবে এইটা, আর এই জায়গায় স্লোপ আঁকলে স্লোপ হবে এইটা। কোনটা বেশি খারাপ, কোনটাতে স্লোপ বেশি? স্যার ডান পাশেরটা বেশি খারাপ। ডান পাশেরটা বেশি, যেটাতে এই স্লোপের বা এই অ্যাঙ্গেলের ভ্যালুটা বেশি হবে সেটাতেই তোমার ম্যাক্সিমাম টেনশন হবে। তাহলে এই এফ প্রাইম মানে আসলে বোঝাচ্ছে কিন্তু এই পয়েন্টের টেনশনটা, আর কিউ মানে কোন পয়েন্টের টেনশন বোঝাচ্ছে? একদম বটম পয়েন্ট। বটম। এখন বটম পয়েন্টে ট্যানজেন্ট আঁকলে বা স্লোপ বের করতে চাইলে তো ট্যানজেন্ট এঁকে করতে হবে বা স্পর্শক এঁকে করতে হবে। স্পর্শক আঁকলে কি ধরনের হবে? একদম বটম পয়েন্টে যদি ট্যানজেন্ট আঁকি কোন ধরনের হবে বলে তোমাদের মনে হয়? স্যার কোশ্চেনটা বুঝি। একদম বটম পয়েন্টে, কেবলের বটম পয়েন্টে যদি ট্যানজেন্ট আঁকি, ট্যানজেন্টের স্লোপ কত হবে বা ট্যানজেন্টের অ্যাঙ্গেলটা কত হবে? 0। অবশ্যই 0 হবে। এই অ্যাঙ্গেল 0 হইলেই অ্যাঙ্গেলের উপরেই মূলত টেনশনটা মিনিমাম নাকি ম্যাক্সিমাম ডিপেন্ড করে। অ্যাঙ্গেল যত কম হবে তত টেনশন কম, অ্যাঙ্গেল যত বেশি হবে তত টেনশনটা বেশি। যেমন এখানে এই ডান পাশের পয়েন্টে অ্যাঙ্গেলটা অনেক বেশি ছিল বাম পাশের পয়েন্টের তুলনায়, সেজন্য এখানে টেনশনটা অনেক বেশি, মানে এই উপরের টেনশনটা বেশি। অলওয়েজ মনে রাখবা সাপোর্টেই টেনশন বেশি হবে, কিন্তু সাপোর্ট দুইটা যদি সেম লেভেলে না থাকে তাহলে যেটা উপরে সেটাতেই ম্যাক্সিমাম টেনশন হবে। এবং মনে রাখবা সবচেয়ে বটম পয়েন্ট হচ্ছে অরিজিন পয়েন্ট, এটা হচ্ছে 0 পয়েন্ট আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। এখন বলো এখানে মিনিমাম টেনশন, এখানে ম্যাক্সিমাম টেনশন, তাহলে এখানে টেনশনের ভ্যালুটা কত হবে? মিনিমাম থেকে বেশি ম্যাক্সিমাম থেকে কম হবে না? জি স্যার। সেটার একটা কোঅর্ডিনেট আছে না, সেটার কোঅর্ডিনেট কত হবে? অরিজিন থেকে এটা হচ্ছে এক্স ডিসটেন্স, মানে এটা এক্স কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে ওয়াই ডিসটেন্স। তাহলে ওই জয়েন্টের মানে এই যে নতুন একটা পয়েন্ট দিলাম সেটার কোঅর্ডিনেট কত? x, y। এক্স কমা ওয়াই। এই এক্স আর ওয়াই হচ্ছে ওই জিনিস দুইটা কোঅর্ডিনেট, এক্স এবং ওয়াই। কই ওয়াই কই? ওয়াই লেখা হয়নি? লিখছিলাম এই তো। s এর উপর। তাহলে এই এক্স এবং ওয়াই এ চলে গেল। এবার ডাব্লিউ তে কি জানো? ইউডিএল, কেবলের ইউডিএল। আর থেটা কি জিনিস? থেটা প্রাইম কি জিনিস বলো দেখি? থেটা হচ্ছে বা থিটা হচ্ছে এই যে নতুন একটা পয়েন্ট দিলাম এক্স ওয়াই কোঅর্ডিনেট, সেটাতে ট্যানজেন্ট রাখলে যে অ্যাঙ্গেলটা পাবা সেটা, এটা হবে থেটা। আর যেটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেল সেটা হবে থেটা প্রাইম, মানে ম্যাক্সিমামের জন্য আমরা প্রাইম ইউজ করতেছি। একইভাবে দেখো যে কোনো পয়েন্টে টেনশন হচ্ছে এফ, আর ম্যাক্সিমাম টেনশন হচ্ছে এফ প্রাইম। তাহলে এই থেটাও চলে গেল, থেটা প্রাইমও চলে গেল। আর এল হচ্ছে হরাইজন্টাল ডিসটেন্স বিটুইন দ্য টু সাপোর্ট বা স্পান বলা হয় সেটাকে। আর সেক হচ্ছে ম্যাক্সিমাম সেক। আর এস মানে হচ্ছে এই অরিজিন থেকে সাপোর্ট পর্যন্ত কেবল বরাবর ডিসটেন্স অরিজিন থেকে। যদি সিমিলার লেভেলে থাকে তাহলে হাফ ডিসটেন্স বের হবে, ফুল কেবলের লেন্থ বের করতে গেলে টুয়াইস এস করতে হবে। এই সবকিছু গেল। এইবার হচ্ছে আমরা অঙ্ক দেখে কয়েকটা, দুইটা অঙ্ক দেখার ট্রাই করি। আমাদের যদিও টাইম শেষ, আমি 2 মিনিট এক্সট্রা নিচ্ছি তোমাদের, মানে এই অঙ্কটা একটু বুঝাই দিই। এটা হচ্ছে a cable is suspended between the 2 points on the same level। দুইটা পয়েন্টের মধ্যে একটা কেবল ঝুলানো আছে বলছে, দুইটা পয়েন্টে কোন লেভেলে আছে? দুইটা পয়েন্ট সেম লেভেল। আমি এই অঙ্কটা করার জন্য চিত্র আঁকার দরকার নাই, তবুও তোমাদের বোঝানোর জন্য আমি একটু এঁকে দেখাইতে চাচ্ছি। প্রথম অঙ্ক যেহেতু সেম লেভেলে আছে, তো এটা এইভাবে করে একটু বেঁকে যাবে। সেম লেভেলে থাকলেও সেলফ ওয়েটের কারণে একটু বেঁকে যাবে। স্পান বলছে 500 ফিট। স্পান মানে কিন্তু হরাইজন্টাল ডিসটেন্সটা, মানে এল এর ভ্যালুটা দেয়া। তাহলে এটা হচ্ছে 500 ফিট দেয়া কোশ্চেনে গিভেন।
তারপরে সেকটা কত বলছে? সেক কত বলছে? 50 ফিট। 50 ফিট। সেককে কি দিয়ে এক্সপ্রেস করা হয়? দিয়ে। এই দেখো, এক্সপ্রেশন যদি জানতে না পারো তাহলে অঙ্কটা করতে পারবে না। কোনটাকে কি দিয়ে এক্সপ্রেস করা হয়। গতবারের পরীক্ষায় কোনটা থেকে কি দিয়ে এক্সপ্রেস করা হয় ওটাই বলতে পারে নাই বলে অনেকে অঙ্ক ভুল করছে। তারপর হচ্ছে ইফ দ্য লোড ইজ 2 পাউন্ড পার ফিট, তাহলে এটা কিসের ভ্যালু দেয়া? ইউডিএল এর ভ্যালু, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হরাইজন্টালি। তার মানে কোন ধরনের কর্ড সলভ করতেছে আমরা? হরাইজন্টালি ডিস্ট্রিবিউটেড বলছে, তাইলে প্যারাবোলিক কর্ড উপরেই লেখা আছে, দেখো আমরা প্যারাবোলিক কর্ড করতেছি এবং ডাব্লিউ এর ভ্যালু দিয়ে আছে 2 পাউন্ড পার ফিট। দ্য টেনশন ইন দ্য কেবল এট লো পয়েন্ট, তার মানে কিসের ভ্যালু বের করতে বলছে? কিউ এর ভ্যালু, মিনিমাম টেনশনটা, লো পয়েন্টে মিনিমাম টেনশনটাই হবে। ম্যাক্সিমাম টেনশন বের করতে বলছে। ম্যাক্সিমাম টেনশন হচ্ছে সাপোর্টে হবে, যে কোনো একটা সাপোর্টে বের করলেই হবে কারণ দুইটা সাপোর্টেই সেম লেভেলে আছে, একই এই আসবে। স্লোপ অফ দ্য কেবল এট দ্য সাপোর্ট, তার মানে স্লোপ বের করতে বলছে, মানে tan থিটা নাকি tan থিটা প্রাইম, কোনটা লাগবে? প্রাইম স্যার, যেহেতু স্যার ম্যাক্সিমাম হলে প্রাইম। সাপোর্টে যেহেতু বলছে মানে প্রাইম লাগবে। প্রাইম। এই ভ্যালুগুলো বের করতে বলছে আমাদের। তাহলে আমাদের কি কি দেয়া আছে একটু দেখি। ডাব্লিউ, ডি আর এল, কিউ এর ভ্যালু বের করতে হবে। ডাব্লিউ, ডি আর এল দেয়া আছে, ডাব্লিউ দেয়া আছে, ডি দেয়া আছে, এল দেয়া আছে। কোন ফর্মুলাতে বসাইলে কিউ এর ভ্যালু বের হবে? 7 নম্বর। 7 নম্বরে বসাইতে পারো অথবা 5 নম্বরের সেকেন্ডটাতে বসাইতে পারো। 5 নম্বরের এই কিউ ইজ ইকুয়াল টু এটা বসাইলে এটা আসলে এটা পক্ষান্তর করেই করা আর ডি এর ভ্যালুটা এখানে পক্ষান্তর করেই করা। 5 নাম্বার আর 7 নাম্বার ইকুয়েশন সেমই। তাই এখানে ডাব্লিউ এর ভ্যালুটা বসাবা, এল এর ভ্যালুটা বসাবা, ডি এর ভ্যালুটা বসাবা, তাহলে কিউ এর ভ্যালু বের হয়ে যাবে। সেটাই করা হয়েছে, আর কিচ্ছু করা নেই। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম টেনশন এফ প্রাইম বের করতে বলছে। এফ প্রাইম বলো দেখি এবার। এফ প্রাইমের তো একটাই ইকুয়েশন আছে, এটাই। তাহলে এটা ছাড়া আর গতি নেই, অগতির গতি এটাই। তাহলে এফ প্রাইম যদি এটাই করতে চাই, ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে, এটা তো জানাই, আর কিউ এর ভ্যালু এই মাত্র বের করলাম, এটা বসাই দিলে এফ প্রাইম এর ভ্যালু পেয়ে যাব। তারপরে হচ্ছে tan থিটা প্রাইম বের করতে হবে। tan থিটা প্রাইমের জন্য আমরা এই দুইটা ইকুয়েশনের যে কোনোটা ইউজ করতে পারি। ডাব্লিউ এর ভ্যালু দেয়া, এল এর ভ্যালু দেয়া, কিউ এর ভ্যালু বের করছি সেটা দিয়ে করতে পারি, অথবা 4d/l দিয়ে করতে পারি। ডি এর ভ্যালু দেয়া আছে, এল এর ভ্যালু দেয়া আছে, এটা দিয়ে করতে পারি, সেম আনসারেই আসবে। তাহলে আমি বুঝাইতে চাচ্ছি ফর্মুলা জানা থাকলেই এই চ্যাপ্টারের অঙ্ক কোনটা দিয়ে কোনটার প্রতীক কি এবং কোনটা দিয়ে কোন জিনিসকে বোঝানো হয়েছে এটা ধরতে পারলেই ইজিলি পারার কথা। যদি অফলাইনে পরীক্ষা হয় সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, আর অনলাইনে পরীক্ষা হইলে তোমরা তোমাদের মতো করে দিবা। আর অফলাইনে পরীক্ষা হইলে সূত্রগুলোর ডেরিভেশনও আমি দেখাই দিব, ডেরিভেশনও পরীক্ষায় আসতে পারে। এবং তোমরা অফলাইনের বিভিন্ন বিগত বছরের কোয়েশ্চেনে দেখলে ডেরিভেশনটাই বেশি আসতো। আমি বি সেকশনে এই অঙ্কটা পর্যন্ত করাইছিলাম, এই অঙ্কটাও দেখাই দিব। একই ফর্মুলাই দেখো, এফ প্রাইমের ফর্মুলাটা ইউজ হয়েছে। আমার খালি এই দুইটা লাইন বুঝাই দিলেই তোমাদের হয়ে যাবে। তাহলে এই দুইটা লাইন বুঝাই দিই। ফার্স্টে কি কি দিয়ে আছে একটু বলে আসি। ডাব্লিউ এর ভ্যালু দিয়ে আছে, দেখো এই ডাব্লিউ এর ভ্যালু, এই এল এর ভ্যালু দিয়ে আছে 800 ফিট, আর ডি এর ভ্যালু দিয়ে আছে 60 ফিট। আমাদের বের করতে বলছিলাম ম্যাক্সিমাম টেনশনের ফর্মুলা ইউজ করে, সেটা আমি বের করলাম, ম্যাক্সিমাম টেনশনের ভ্যালু পেয়ে গেলাম। আর বলছে ইফ দ্য 6 cables as described pass across the supporting tower, যদি একটা কেবল না হয়ে এই ধরনের 6টা কেবল থাকে তাহলে টোটাল লোডটা কত আসবে, ভার্টিক্যাল লোড। তাহলে আগে ছিল যেহেতু এটা অ্যাজিউম এজ এ প্যারাবোলিক কর্ড ছিল, তাহলে একটা কেবল থেকে ভার্টিক্যাল লোড যাচ্ছিল ডাব্লিউ ইন্টু এল, 6টা কেবল থেকে 6 ইন্টু ডাব্লিউ ইন্টু এল হবে। ডাব্লিউ এর ভ্যালুও জানি আমরা, এল এর ভ্যালুও জানি, বসাই দিলে হয়ে যায়।
এগুলো তোমাদের বইয়ের অঙ্ক, কিন্তু তোমাদের বইয়ের প্র্যাকটিস প্রবলেমের অঙ্ক। প্রথম অঙ্কটা এক্সাম্পলের অঙ্ক ছিল, আর এটা তোমাদের বইয়ের প্রথম এক্সারসাইজ। আর এখানে বইয়ের এক্সারসাইজ গুলো কিছুটা করে দেয়া কয়েকটা। তারপরে আমরা এইটা ক্যাটেনারি শুরু, ক্যাটেনারি আমরা দেখব এই আর কি। ওকে, আমরা নেক্সট ক্লাসে আবারও একটু ফ্লেক্সিবল কোড দেখে, হয়তো ফ্লেক্সিবল কোড নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। এর পরের ক্লাসে আমরা 3D দেখবো, এর পরের ক্লাসে আমরা ফ্রিকশন দেখবো আর কি। মোটামুটি আমাদের সিলেবাস তখন শেষ হয়ে যাবে। জি স্যার। আমাদের বাকি আছে কি কি তাহলে? ফ্লেক্সিবল কোডের কিছু দূর বাকি আছে, ফ্রিকশন বাকি আছে, আর 3D প্রবলেম বাকি আছে। আমাদের সিলেবাস বাকি আছে এগুলো। ওকে, ঠিক আছে। আর তোমরা পরীক্ষা কোন দিন দিতে চাচ্ছ সেটা কিন্তু আমাকে জানাও নাই। নেক্সট উইকে দিবা বললা। আমরা 25 তারিখে দেব স্যার, সামনে বৃহস্পতিবার দিন। তোমরা একটা কাজ করো, আমি যে গ্রুপে আজকে তোমাদের দিলাম না, ডেট জানাইলাম না, ক্লাস হবে, ক্লাসের লিংক কোন জায়গায় হবে, তোমরা ওই জায়গায় কমেন্টে লিখে দিও কোন দিন পরীক্ষা দিতে চাচ্ছ, ক্লাসরুমে রেকর্ড থাকবে। আচ্ছা জি স্যার। আর স্যার আমরা কিসের উপরে দিব স্যার? আমরা বিমের উপরে যাচ্ছিলাম, বিম না, বিম না, ট্রাস, ফ্রেম অথবা ফ্লেক্সিবল কোড। ফ্লেক্সিবল কোড যদিও পড়ানো হয় না, তাহলে বিম, সরি, ট্রাস বা ফ্রেম, যেটা চাও তুমি। আচ্ছা স্যার, তাহলে আমি ক্লাসে কথা বলে আজকে কমেন্ট করে দিচ্ছি স্যার। ওকে, ঠিক আছে। যে কোনো একটা কিন্তু স্যার আমার হয়তো বা জি ট্রাস জি জি অথবা স্যার, ফ্রেম। বুঝতে পেরেছি। ওকে। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।